সলিডওয়ার্কসের মধ্যে পার্টস এবং অ্যাসেম্বলির মতোই ড্রয়িং এটা আর একটা পার্ট। আপনারা হয়তো খেয়াল করেছেন যখন আপনি একটা নতুন নিউ ডকুমেন্ট ওপেন করেন, এখান থেকে আমি যদি একটা নিউ ডকুমেন্ট ওপেন করি, ওই সময় এখানে দেখেন যে তিনটা যে ফাইল এখানে দেখায়, তিনটা ফাইল ফরম্যাটে আমরা নর্মালি কাজ করি সলিডওয়ার্কসে। 3 নম্বর যেটা সেটা হলো ড্রয়িং। আমি এই যে টিউটোরিয়ালটা শুরু করছি এইটার মধ্যে আমি ড্রয়িং নিয়ে ফুল ডিটেলস আমি কথা বলবো। তো এখানে দেখেন যে ড্রয়িংয়ের যে ফরম্যাটে এটা আসলে কি ফরম্যাট, এক কথা যদি আমি বলতে চাই এটা হলো আপনি 3Dতে ডিজাইন করার পরে সেটা 2D ফরম্যাটে আপনি যদি সব ডাইমেনশন দিয়ে ফুল ডিটেল বোঝাতে চান, সেটা হলে এই ড্রয়িংয়ের মাধ্যমে আপনি করতে পারবেন। এটা স্পেশালি ইউজ করা হয় ম্যানুফ্যাকচারিং প্রসেসিংয়ের জন্য। সাপোজ আপনি এখানে দেখতে পাচ্ছেন যে একটা ড্রয়িং, এখানে 3D ফরম্যাটের ড্রয়িং, এইটাকে আমি যদি ম্যানুফ্যাকচারিংয়ের জন্য দিতে চাই তখন আমাকে একদম 2D ফরম্যাটে কোন দিকে কত ডাইমেনশন পুরোটা আমাকে ডিফাইন করে দিতে হবে। সেইটাই আমি এই ড্রয়িংয়ের এই ফরম্যাটের ভিতরে আমি এটা তৈরি করতে পারবো। এখন দেখেন আমি যদি এই ড্রয়িংটা যদি আমি ওপেন করতে চাই তাহলে নিউ দিয়ে আমি ড্রয়িং দিয়ে আমি এখানে এটার ভিতরে ঢুকতে পারবো আমি চাইলে। তো আমি এখানে দেখেন আমি যখন এটা এনে ওপেন করেছি, ওপেন করলে সে আমাকে স্ট্যান্ডার্ড শিট সাইজ কয়েক রকম সাইজ এখানে শো করছে। আমি কোন ধরনের সাইজে কাজ করতে চাই, বিভিন্ন ফরম্যাট আছে। অথবা আপনি এখান থেকে কাস্টম শিট সাইজ, এটা আপনি যদি দিয়ে আপনি উইথ এবং হাইট, আপনি যেটা আপনার ডিজায়ার্ড যেটা উইথ এবং হাইট সেটা দিয়ে আপনি কাজ করতে পারেন। নর্মালি প্রত্যেকটা কোম্পানি তাদের নিজস্ব স্ট্যান্ডার্ডের যে উইথ এবং হাইট সেই স্ট্যান্ডার্ডে এরা কাজ করে এবং এদের যে টাইটেল ব্লক ইউজ করে সেটাও তাদের স্ট্যান্ডার্ডে ইউজ করে। তো আমি এখানে A3 ISO যেটা সেটা সিলেক্ট করে ওকে দিচ্ছি। এখানে দেখেন একটা ড্রয়িং শিট ওপেন হয়েছে যেটা টোটালি 2D ফরম্যাটের। এটা যে 2D ফরম্যাটে সেটা দেখার জন্য দেখেন বাম দিকে যেই প্রপার্টি ম্যানেজারটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ওরকম কোঅর্ডিনেট সিস্টেম বা 3D এনভায়রনমেন্টে যেভাবে আপনি কাজ করার জন্য যেসব টুলস আপনি দেখেছেন উপরে সেইগুলোও নাই, নিচের দিকে ফরম্যাটটাও চেঞ্জ। তো এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা অনেকটা যে 2D ফরম্যাটের জন্য এটা স্পেশালি তৈরি করা হয়েছে। আর উপরে দেখেন এখানে যেই টুলসগুলো ইউজ করা হয়েছে এই টুলসগুলা সবই এখানে নতুন এবং এই টুলসগুলা একটু অন্যরকম 3Dর চাইতে, কারণ এখানে 2D ফরম্যাটে আপনাকে ড্রয়িংটা আসলে তৈরি করতে হবে। এবং এখানে দেখেন অ্যানোটেশন যেই ট্যাবটা দেখছেন এখানে অনেক নতুন টুলস এখানে দিচ্ছেন। আমি এগুলা সবই এই চ্যাপ্টারের ভিতরে সবই আমি আলোচনা করব সামনে। আর এখানে দেখেন যে এই ড্রয়িং শিটটা আপনি দেখতে পাচ্ছেন, এই ড্রয়িং শিটটায় আপনি দুইটা ওয়েতে কাজ করতে পারেন। একটা হলো এডিট শিট মোডে কাজ করবেন, অথবা আরেকটা মোড আপনি এখান থেকে পাবেন, রাইট বাটন ক্লিক করলে এডিট শিট ফরম্যাট মোড। তার মানে আপনি দুইটা মোডে কাজ করতে পারছেন, একটা হলো এডিট শিট মোড আর একটা হলো এডিট শিট ফরম্যাট মোড। তো বাম দিকে এখানে দেখেন আমি এটা যদি প্লাসের উপর ক্লিক করি, এটা হলো শিট মোড আর এটা হলো শিট ফরম্যাট মোড। তো শিট মোড আর শিট ফরম্যাট মোড দুইটার মধ্যে পার্থক্য বলি। এখানে দেখেন যে আপনি একটা শিট নিয়েছেন, যেটা একটা হোয়াইট শিট আমরা নর্মালি একটা নিই, সেই হোয়াইট শিট আপনি নিয়েছেন, এইটা হলো শিট মোড। যেই শিট মোডের ভিতরে আমি যে কোনো জায়গায় রাইট করে বা এখানে আমি ড্রয়িংটা এনে আমি এখানে এডিট করতে পারবো, এটাকে বলা হচ্ছে শিট মোড। আর শিট ফরম্যাট মোড যেটা, এখানে দেখেন যে টাইটেল ব্লক, গ্রে কালার একটা টাইটেল ব্লক দেখতে পাচ্ছেন। এই যে টাইটেল ব্লক নিচে অনেক কিছু ইনফরমেশন অ্যাড করা হয়েছে। তো এই যে টাইটেল ব্লকটা আপনি অ্যাড করেছেন, এই টাইটেল ব্লকটা আপনি অ্যাড করতে গেলে আপনাকে শিট ফরম্যাট মোডে কাজ করতে হবে। এই মুহূর্তে আমি কোন মুডে আছি সেটা বোঝার জন্য সবচেয়ে ইজি ওয়ে হলো আপনি নিচে যে ডান দিকে দেখেন এডিটিং শিট মোড, এডিটিং শিট মোডে আমি এখন আছি, তার মানে আমি এখন শিট মোডে আছি। আমি এখন শিট ফরম্যাট মোডে ঢুকতে চাইলে আমি এখানের যে শিট ফরম্যাট মোড আছে এখানে আমি রাইট বাটন ক্লিক করে এখান থেকেও আমি ঢুকতে পারি। এখানে দেখেন এডিট শিট ফরম্যাট মোড, এখান থেকে আমি ঢুকতে পারি। অথবা আমি এই শিটের উপরে রাইট বাটন ক্লিক করে এডিট শিট ফরম্যাট মোড, এখান থেকে আমি ঢুকতে পারি। এখানে ঢোকার পরে দেখেন যে আমি এখানে শুধু টাইটেল ব্লকটা আমি তৈরি করার জন্য ইউজ করছি। সো এখানে টাইটেল ব্লক যেটা তৈরি করা আছে সেটা এনেবল হয়েছে এবং উপরে আপনি স্কেচ থেকে এখানে আপনি এই স্কেচগুলো যে কোনোভাবে এখানে আপনি অ্যাড করে এই ধরনের টাইটেল ব্লক আপনি তৈরি করতে পারবেন। এবং এখানে অনেক ইনফরমেশন আছে, এইসব ইনফরমেশন সবই আপনি দিতে পারবেন টাইটেল ব্লকের ভিতরে
শিট ফরম্যাট মোডের ভিতরে ঢুকে এটা আপনি করতে পারবেন। আর আমি যদি এখান থেকে বের হয়ে আসতে চাই, সবচেয়ে সহজ উপায়, এখানে দেখেন একটা আইকন শো করছে, এই আইকনের উপর আমি যদি ক্লিক করি এখান থেকে আমি বের হয়ে আসলাম। তো এভাবে আপনি এই দুইটা মুডে, আপনি ড্রয়িংয়ের ভিতরে দুইটা মুডে আপনি কাজ করতে পারবেন। আর সামনে আমি আরও ডিটেলে দেখাবো উপরের যেসব টুলসগুলো আছে এইগুলো কোনটা দিয়ে কী কী কাজ করছে, এগুলো সবই আমি আপনাদেরকে সামনে দেখাচ্ছি। এখানে দেখেন, আপনি যদি একটা 3D যে পার্টটা আপনি ড্র করেছেন, সাপোজ এটা আমি নিচে ড্র করেছি, এখানে দুইটা উইন্ডো দেখতে পাচ্ছেন। এখন আমি যদি নিচের এই হোল যেটা দেখছেন, এই হোলটা 3.5 ডায়া আছে, আমি এই ডায়াটা যদি চেঞ্জ করে 1.2 ইঞ্চি যদি আমি করে দিই, করার পরে এটা যদি আপডেট করি, তাহলে দেখেন কি হয়। উপরের এখানের যে হোলটা, এটা দেখেন, এটা অটোমেটিক আপগ্রেড হয়েছে, যেটা কিন্তু শিটের মধ্যে আছে। তো আপনি একটা 3D ফাইলে আপনি ড্র করার পরে সেটার সাথে আপনার 2D যে ফাইলটা আছে সেটা অটোমেটিক কানেক্ট থাকে। তো যার কারণে আপনি আপনার বারবার চেঞ্জ করতে হবে না। আপনি যে 3Dতে একটা ড্র করার পর আপনাকে 2Dতে আবার চেঞ্জ করতে হবে, এই কাজটা এখানে আপনাকে করতে হবে না। এখন এখানে দেখেন, আমি যদি মডেল ভিউ তৈরি করতে চাই, যেটা আমাদের এই লেসনের টপিকস ছিল, আমি যদি মডেল ভিউ তৈরি করতে চাই, সেক্ষেত্রে আসলে মডেল ভিউটা বলতে এখানে যেটা বোঝাচ্ছে, আপনি 3Dতে যেই মডেলটা তৈরি করেছেন এইটার বিভিন্ন সাইডের ভিউটা, যে ফ্রন্ট ভিউ, রাইট সাইড ভিউ, টপ ভিউ, আইসোমেট্রিক ভিউ, বিভিন্ন ভিউতে আপনি যে শিটের ভিতরে যে এক এক দিক থেকে আপনি দেখাবেন, সেইটাই হলো আপনি মডেল ভিউর মাধ্যমে আপনি করছেন, এটাই। তো এখন দেখেন, আমি এখানে যে পার্টটা আপনি দেখতে পাচ্ছেন, এটা যদি আমি মডেল ভিউ করতে চাই, প্রথমে আমাকে শিট নিতে হবে। শিট আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে ফাইলে যে নিউ থেকে শিট নেবেন, বাট আপনার যদি একটা এক্সিস্টিং পার্ট থেকে থাকে, সেই এক্সিস্টিং পার্টটা কি, সেই এক্সিস্টিং পার্টটা থেকে আপনি সরাসরি যদি একটা শিটে ড্রয়িংটা নিতে চান, সেক্ষেত্রে ফাইলে যে মেক ড্রয়িং ফ্রম পার্ট, এটা যদি আমি ক্লিক করি, এখানে এই ইরোটা, এই মেসেজটা দেখাচ্ছে, বিকজ একটা ফাইল অলরেডি আমি ক্রিয়েট করে রেখেছি সেম নামে। তো সেই ক্ষেত্রে আমি এটা ইয়েস দিব না, নো দিব, কারণ আমি নতুন আরেকটা ফাইল তৈরি করতে যাচ্ছি। সেই ক্ষেত্রে দেখুন, প্রথমে আপনাদেরকে আগে টিউটোরিয়ালে যেটা দেখিয়েছিলাম যে এরকম একটা বক্স ওপেন হয়, সেই বক্সটা ওপেন হয়েছে। সেক্ষেত্রে আমি এখানে A3 ISO যেটা, সেটা নিয়ে আমি ওকে দিচ্ছি। এখন দেখেন, একটা ড্রয়িং শিট ওপেন হয়েছে। এখন আমাকে যেটা করতে হবে, আমি যে 3Dতে ড্রয়িং করেছি ওইটা আমাকে এটার ভিতরে ইনপুট দিতে হবে। তো সেটা ইনপুট দিতে গেলে এটা দুইভাবে আপনি ইনপুট দিতে পারবেন, না মানে মডেল ভিউর মাধ্যমে দুইভাবে আপনি ইনপুট দিতে পারবেন। এখানে আমি ভিউ লেআউটে গেলে এখানে দেখেন মডেল ভিউ, এখান থেকে আপনি ইনপুট দিতে পারবেন, অথবা এইখানে দেখেন ভিউ প্যালেট থেকে আপনি ইনপুট দিতে পারবেন। তো মডেল ভিউ থেকে ইনপুটটা আমি আপনাদেরকে আগে দেখাচ্ছি। মডেল ভিউটা আমি যদি এনেবল করি, তাহলে দেখেন এখানে কার্সারের সাথে একটা আইকন শো করছে। এটার মানে হলো আপনি যখন ইম্পোর্ট করবেন সেই মুডে আপনি আছেন, সেটাই এটা থেকে আপনি বুঝতে পারছেন। এখন আপনি যদি ইম্পোর্ট করতে চান, যদি আপনার কোনো ডকুমেন্ট অলরেডি ওপেন করা থাকে, সেই ডকুমেন্টটা এখানে শো করবে, এবং যদি ওপেন না থাকে আপনি ব্রাউজারে ক্লিক করে সেই ডকুমেন্টটা আপনি নিতে পারবেন। এখন এখানে দেখেন, আমি যদি মনে করি যে এইখানে যেটা ওপেন করা আছে সেটাই আমি নিব, তো সেটা সিলেক্ট করতে হবে যেটা অলরেডি সিলেক্ট করা আছে। এটার পরে আমি নেক্সটে যাব। নেক্সট, এখানে দেখেন, এখানে নেক্সট একটা বাটন দেখতে পাচ্ছেন। এখানে নেক্সটে গেলে এইখানে যে স্ট্যান্ডার্ড ভিউ দেখছেন, স্ট্যান্ডার্ড ভিউ বলতে এখানে যেটা বোঝাচ্ছে, আপনি যেটা এখানে সিলেক্ট করবেন সেইটা একটা প্যারেন্ট ভিউ হিসেবে কাজ করবে। মানে আপনি এখানে সাপোজ আমি যদি এখানে ফ্রন্ট ভিউটা সিলেক্ট করে দিই, ফ্রন্ট ভিউটাকে সে প্যারেন্ট ভিউ হিসেবে ধরবে, এবং আদার্স যদি আপনি আর কোনো ভিউ দিতে চান, সেই ভিউগুলোকে সে ওই প্যারেন্টের আন্ডারে চাইল্ড হিসেবে ধরবে। তো এটা কিভাবে কি হচ্ছে এটা আমি আপনাদেরকে দেখালে আরও ক্লিয়ার হবে। এখানে আমি এখানে ক্রিয়েট মাল্টিপুল ভিউ আছে, এটা আমি আপনাদেরকে পরে দেখাবো।
আমি এখন সিঙ্গেল ভিউ যেটা সেটার রেসপেক্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখেন অটো স্টার্ট প্রজেক্টেড ভিউ যেটা সেটা আমি এনেবল করে রেখেছি। এটা দিয়ে কী করে এটা দেখেন, এখানে আমি যে ভিউটা আমি দিতে যাচ্ছি সেই ভিউটা অলরেডি এখানে শো করছে। তো আমি এখানে ফ্রন্ট ভিউ নিয়ে আমি যদি এটা ইম্পোর্ট করি, এখানে আমি সাইজ ডাইমেনশনটা কমিয়ে দিচ্ছি, কারণ না হলে পেজের চেয়ে অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। এখানে দেখুন, এবার আমি যখন ইম্পোর্ট করব, সাপোজ আমি যে এখানে অ্যাড করেছি যে ফ্রন্ট ভিউয়ের থেকে ফ্রন্ট ভিউটা আমি ইম্পোর্ট করলাম, ফ্রন্ট এটা অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার পরে দেখুন অটোমেটিক এটা কিন্তু প্রজেক্টেড ভিউ দেখাচ্ছে। ফ্রন্ট এদিকে উপরের দিকেও প্রজেক্টেড ভিউ দেখাচ্ছে, ডান দিকেও প্রজেক্টেড ভিউ দেখাচ্ছে, এদিকেও প্রজেক্টেড ভিউ দেখাচ্ছে। এটা দেখাচ্ছে আপনি এই যে অটো, আচ্ছা ওই অপশনটা এখন আর নাই, ওটা আপনি যখন ক্লিক করার পর অপশনটা চলে যায়। আমি আপনাকে দেখেছিলাম যে অটো যে প্রজেক্টেড ভিউ যেটা ওইটা এনেবল করা থাকলে ওইটা এখানে শো অটোমেটিক, এখানে অটোমেটিক এই যে প্রজেক্টেড ভিউগুলো শো করবে। আমি এখানে যে 4টা ভিউ সেই 4টা ভিউ অ্যাড করে আমি যদি এটা ওকে দিই, তাহলে দেখুন যে 4টা ভিউ এখানে অ্যাড হয়ে গেল। এখন আপনি এখানে মাল্টিপুল ভিউ যেটা আমি আপনাদেরকে বলেছিলাম সেইটার মাধ্যমে আপনি এগুলো অ্যাড করতে পারবেন। সেটা অ্যাড করতে গেলে আপনাকে এখানে ক্রিয়েট মাল্টিপুল ভিউ যেটা সেটা আপনাকে এনেবল করতে হবে। এটা এনেবল করার পরে আমি দেখুন আমি কোন ভিউগুলো দিতে যাচ্ছি সেই ভিউগুলো আমি এখানে সিলেক্ট করে দেব। দেখুন আমি 4টা ভিউ সিলেক্ট করেছি এবং এখানে অলরেডি প্রিভিউ দেখাচ্ছে না, বাট কতটুকু জায়গা নিয়ে এটা থাকবে সেটা দেখাচ্ছে। আমি যদি এবার ওকে দিই, 4টা ভিউ একসাথে এখানে তৈরি হয়ে যাবে। তো এভাবে আপনি মডেল ভিউ, এই ভিউ লেআউটের এখানে মডেল ভিউ থেকে আপনি ইম্পোর্ট করতে পারবেন। এরপর আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি ভিউ প্যালেট থেকে এটা করতে পারেন। ভিউ প্যালেট ডান দিকে থাকে। ভিউ প্যালেটের মাধ্যমে করতে গেলে প্রথমে আপনাকে যেটা করতে হবে, এখানে দেখেন আপনার কোনো পার্ট যদি ওপেন থাকে সেটা ভিউ প্যালেট থেকে প্রথমে সিলেক্ট করতে হবে, যেটা অলরেডি সিলেক্টেড, যার কারণে নিচে এই প্রিভিউগুলো দেখাচ্ছে। আর আরেকভাবে করতে পারেন, আপনি ব্রাউজারের মাধ্যমে করতে পারেন। ব্রাউজারে দিলে আপনি কোন পার্টটা আপনি নিতে চান সেখান থেকে আপনি ব্রাউজার থেকে আপনি এটা সিলেক্ট করতে পারবেন। এরপরে নিচের দিকে দেখেন অটো স্টার্ট প্রজেক্টেড ভিউ, যেটা অলরেডি আমি আপনাদেরকে বলেছি। আর নিচে প্রত্যেকটার ভিউ দেখাচ্ছে আপনি কোন ভিউ থেকে শুরু করতে চান। আমি যদি ফ্রন্ট ভিউ থেকে শুরু করতে চাই, ফ্রন্ট ভিউটা আমাকে জাস্ট আগে ফার্স্টে সিলেক্ট করে প্রেস করে আপনার মাউস প্রেস করে ধরে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ সিস্টেম এখানে এনে ছেড়ে দিবেন। দিলে আপনার একটা ভিউ আসলে এবং অন্যান্য ভিউগুলো আগের মতোই এভাবে শো করছে। তো এভাবে অটো প্রজেক্টেড ভিউটা এনেবল থাকার কারণে 4টা আপনি একসাথে করতে পারলেন। তো দুইভাবেই একই কথাই, আপনি যেভাবে প্রেফার করেন সেটাই হলো বেটার। যে কোনটা আপনি প্রেফার করেন, কোনটা আপনি বেশি কমফোর্ট ফিল করেন, সেটা আসলে মেনলি ডিপেন্ড করবে। সামনে আমি আরও ডিটেলে দেখাবো কিভাবে এই পার্টগুলো আপনি এখানে আনার পরে, বিভিন্ন ভিউ ওরিয়েন্টেশন আনার পরে কিভাবে এগুলোকে আপনি ছোট বড় করবেন বা আরও অ্যানোটেশন অ্যাড করবেন, এগুলো সামনের লেসনে আমি আপনাকে দেখাবো। আপনি 3D একটা আপনার অবজেক্টকে আপনি যখন 2D এনভায়রনমেন্টে যে কোনো একটা ভিউতে আপনি নেবেন, যা আমি এখানে যেটা নিয়েছি সেটা হলো ফ্রন্ট ভিউতে নিয়েছি। তো এখানে ফ্রন্ট ভিউটা নেওয়ার পরে আমি যদি আরও কয়েকটা ভিউ চাই, সেটার ক্ষেত্রে এখানে দেখেন যে প্রজেক্টেড ভিউ, আমি যদি প্রজেক্টেড ভিউটা এনেবল করে আমাকে যেটা করতে হবে, প্রথমে আমি কোন পার্টটা আমি প্রজেক্টেড ভিউতে দেখতে চাচ্ছি সেটা আমাকে সিলেক্ট করতে হবে। আমি এটা সিলেক্ট করলাম। এবার আমি কোন দিকে এই পার্টটা করতে চাই জাস্ট সেদিকে নিয়ে সিলেক্ট করলাম এবং এদিকে আরেকটা আমি সিলেক্ট করলাম, করে আমি ওকে দিলে আমার এই দুইটাতে যে প্রজেক্টেড ভিউ সেটা এখানে তৈরি হয়ে গেল। আমি এটাতে যদি সিলেক্ট করার পরে আমি অ্যারো এখানে একটা যে অপশন দেখছেন, এখানে যদি আমি ডবল এ দিই,
দিয়ে ওকে দিলাম এবং এটা সিলেক্ট করে এটাতে আমি ডবল বি দিলাম। দেখেন এটা দেওয়ার পরে কি হচ্ছে, এখানে যেটা হচ্ছে যে এটা দেখাচ্ছে বিটা দেখাচ্ছে আমি এদিক থেকে দেখছি, দেখলে ড্রয়িংটা এরকম দেখাচ্ছে, আর এটা দেখাচ্ছে আমি এদিক থেকে দেখলে ড্রয়িংটা দেখাচ্ছে এরকম, যেটা আপনি ভিউ বিবি এবং ভিউ এ এর মাধ্যমে দেখতে পাচ্ছেন। তো প্রজেক্টেড ভিউ থেকে আপনি এটা করতে পারবেন, যেটা ফার্স্টে যেমন মডেল ভিউতে আপনি দেখেছেন যে অটো প্রজেক্টেড ভিউটা এনেবল ছিল, আপনি অটো প্রজেক্টেড ভিউ এনেবল না করে প্রজেক্টেড ভিউয়ের মাধ্যমে এইভাবে আপনি এটা ইনপুট দিতে পারবেন। অক্সিলারি ভিউটা নর্মালি ইউজ হয় যদি আপনি কোনো একটা পার্টের যে কোনো অ্যাঙ্গেল থেকে আপনি এই পার্টটাকে দেখতে চান, সেই ক্ষেত্রে অক্সিলারি ভিউটা ইম্পর্টেন্ট। মানে আপনি একটা পার্টের যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখার জন্য আপনি অন্য কোনো ভিউয়ের থেকে সবচেয়ে বেটার ভিউটাই হলো অক্সিলারি ভিউ, এবং এটার মাধ্যমে আপনি খুব সহজে ডিফাইন করতে পারবেন যে আসলে অ্যাকচুয়ালি পার্টটা ওই সাইড থেকে দেখতে কেমন। যেমন এখানে যেই সার্কেলটা দেখতে পাচ্ছেন, এই সার্কেলটা আমি এখান থেকে ফ্রন্ট ভিউ থেকে ভালো মতো দেখতে পাচ্ছি না। আমি যদি এই কোনাকুনি দেখতে পারি অ্যাঙ্গেল থেকে, তাহলে এটা আমি সবচেয়ে ভালো মতো বুঝতে পারবো। তো এটার জন্য আমি যদি অক্সিলারি ভিউটা আমি এনেবল করলে আমার এখানে দেখেন এখানে চাচ্ছে হলো রেফারেন্স এস চাচ্ছে। তা আমি রেফারেন্স এসটা দিয়ে দিলে সে এই এস বরাবর এই অ্যাঙ্গেল বরাবর সে একটা অক্সিলারি ভিউ দেখাচ্ছে, এবং ভিউটা দেখে আপনি বুঝতে পারছেন যে এটা কোন দিক থেকে দেখাচ্ছে। এখানে অ্যারো চিহ্ন যেটা সেটা এদিকে গেছে, মানে আমি ওটা উপরের দিক থেকে দেখছি এবং এটা নিচের দিকে যাচ্ছে। তো এইভাবে আপনি এখন স্পষ্ট বুঝতে পারছেন যে আসলে হোলটা কোন দিকে আছে এবং কতটুকু আছে, সেটা আপনি আর অনেক বেশি ভালো মতো বুঝতে পারছেন। তো অক্সিলারি ভিউর মাধ্যমে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অনেক ভালো মতো আপনি এটা দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি ওদিকের ভিউটা কেমন। সলিডওয়ার্কসের এই ড্রয়িং ফাইলের ভিতরে সেকশন ভিউ যেই টুলসটা আছে, এইটার ইউজ খুবই কমন এবং খুবই পপুলার এবং খুবই ইউজ হয় এই টুলটা আপনি পাবেন সেকশন ভিউয়ের এখান থেকে পাবেন, এবং সেকশন ভিউ দুই ধরনের আছে। তো আমি প্রথমটা দেখাচ্ছি। এখানে আমি সেকশন ভিউ করতে গেলে আমি কোনটা করতে চাই সেটা আমি সাপোজ এটা আমি করতে চাই, সেক্ষেত্রে এটা সিলেক্ট করে নিলাম। নিয়ে আমি যদি সেকশন ভিউতে ক্লিক করি, এখন আমি এই যে সার্কেলটা দেখতে পাচ্ছেন, এই সার্কেলের আমি সেন্টার দিয়ে এই সেকশন ভিউটা করব। আমাকে একটা লাইন ড্র করতে হবে। তো আমি সেই লাইনটা যদি আমি ড্র করতে চাই, সেক্ষেত্রে এখানে কোনো কিছুই দেখাচ্ছে না যে আপনি একটা যে লাইন টানবেন সেই লাইনটা কি সেন্টার দিয়ে গেল না সেটা বোঝা যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, এইখানে আমি যে সার্কেলটা দেখতে পাচ্ছেন, এই সার্কেলের উপরে আমি যদি হভার করি, তাহলে উপর 4টা পয়েন্ট দেখতে পাচ্ছেন। উপরের যে পয়েন্ট, ওই পয়েন্ট থেকে আমি জাস্ট উপরে গিয়ে নিচে এসে আমি লাইনটা ড্র করতে পারবো। এখানে দেখুন যে সেকশন ভিউটা অলরেডি তৈরি হয়ে গেছে এবং এটা দেখাচ্ছে। এবার বাম দিকে দেখেন যে সেকশন ভিউতে আপনি ফ্লিপ ডিরেকশনে আমি ক্লিক করলে এটা ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে। এরপরে আপনি যদি লেভেল যেটা সেটা চেঞ্জ করতে চান, এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ডকুমেন্ট ফন্ট আপনি আপনার ইচ্ছা মতো আপনি ইউজ করতে পারবেন। এরপরে নিচে আপনি যদি পার্শিয়াল সেকশন দেখতে চান, সেটা এনেবল করলে এটা এনেবল হবে, অথবা ডিসপ্লে অনলি কাট ফেস যেটা এটা দিতে চাইলে এটা শো করবে। এরপরে আপনি নিচে দেখেন যে সেকশন ডেপথটা আমি এনেবল করার পরে এখানে দেখেন নতুন একটা লাইন এখানে শো করছে। এই লাইনটা যে আমি যদি একটু বাম দিকে এখানে আমি সরিয়ে দিলাম, তার মানে এবার আমি যদি প্রিভিউতে দিই দেখেন কি হয়। তার মানে এই লাইন থেকে যদি আমি দেখি, তাহলে এটার প্রিভিউতে কেমন দেখাচ্ছে সেইটা আমি এখান থেকে দেখতে পারবো। তো আপনি সেকশন ভিউ মাঝে মাঝে অনেকটা ইউজফুল, মাঝে মাঝে আপনার এটা দরকার হতে পারে, সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন। এরপরে নিচে দেখেন যে আপনি এইটা যে ডিসপ্লে স্টাইলটা আপনি কিভাবে দিতে চান, এটা আপনি যে কোনোভাবে আপনি এখানে দিতে পারেন। এরপরে দেখেন যে স্কেল আপনি কীভাবে স্কেলটা ডিফাইন করবেন, এটা সামনে আসবে, আমি আপনাদেরকে বলবো যে এটা স্কেলটা কীভাবে করে। তো এভাবে আপনি সেকশন ভিউয়ের মাধ্যমে
খুব সহজে আপনি একটা মডেল বুঝাতে পারবেন মাঝখান থেকে কেটে বা যে কোনো একদিক থেকে কেটে খুব সহজে আপনি আপনার নিজের ইচ্ছা মতো আপনি কাস্টমাইজ করতে পারবেন। আপনি আপনারা এতক্ষণ দেখেছেন যে পার্টের ভিতরে বিভিন্ন ভিউ। তো আমি এখন যে লাস্ট যেটা দেখিয়েছি সেকশন ভিউ পার্টের ভিতরে দেখিয়েছি। তো সেকশন ভিউর মাধ্যমে আপনি অ্যাসেম্বলের ভিতরে কীভাবে সেকশন ভিউটা ইউজ করবেন সেটা দেখাচ্ছি। এখানে দেখেন, এখানে একটা অ্যাসেম্বল আছে, এখানে কয়েকটা পার্ট একসাথে অ্যাড করা। তো আমি এখানে যদি সেকশন ভিউটা ইউজ করতে চাই, তাহলে এখানে সেকশন ভিউটা ইউজ করা আগে যেই আপনারা সিস্টেমটা দেখেছেন সেকশন ভিউ ইউজ করার ক্ষেত্রে একেবারে এক্স্যাক্টলি ওইভাবেই এটা ইউজ হবে। এখন এখানে দেখেন যে আমি এখানে সেন্টার লাইনটা আমি ড্র করলাম সেকশন ভিউয়ের জন্য। এটা ড্র করার পরে এখানে একটা উইন্ডো ওপেন হয়েছে। এটা হলো যে আপনি যে এখানে যে কয়টা পার্ট আছে, আপনি যদি কোনো একটা পার্ট বা দুইটা পার্ট আপনি এখান থেকে এক্সক্লুড করতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে সেই পার্টটা এখানে অ্যাড করে দিবেন। তো আমি ক্ষেত্রে যে আর্মটা দেখতে পাচ্ছেন, এই আর্মটা যদি আমি আউট করে দিতে চাই, তাহলে এটা আমি অ্যাড করে দিলাম এখানে, তার মানে এটা এক্সক্লুড আইটেমের ভিতরে চলে গেল। আর একটা এখানে একটা অপশন দেখেন অটো হ্যাচিং। আমি অটো হ্যাচিং অপশনটা এনেবল করলাম এই কারণে, যখন আপনি ক্রস সেকশন ভিউ থেকে সেকশন ভিউ থেকে দেখবেন, তখন কোন কোন জায়গায় আলাদা আলাদা পার্ট আপনার অটো হ্যাচিংয়ের মাধ্যমে এখানে আপনি খুব সহজেই বুঝতে পারবেন কোন পার্ট কোন জায়গা থেকে কেটে কেটে গিয়েছে। তো আমি যদি এটা ওকে দিই, ওকে দিয়ে এখানে এবার দেখেন যে সেকশন ভিউতে এখানে যে বাম দিকে যে আর্ম, এটা কিন্তু আপনার এখানে সে কাটে নাই, সেকশন ভিউর থেকে যেহেতু এটা এক্সক্লুড করে রাখা হয়েছিল। কিন্তু বাকি এখানে দেখেন অটো হ্যাচিংয়ে এখানে দেখেন এই পার্টগুলো এগুলো আলাদা আলাদাভাবে কেটে গিয়েছে। আমি যদি এখানে রাইট বাটনে আমি যদি প্রপার্টিসে যাই, প্রপার্টিসের ভিতরে দেখেন যে সেকশন ভিউ, এই সেকশন ভিউতে যে আমি যদি এটাকে এক্সক্লুড করে দিই, মানে আমি ওটা সিলেক্ট করে ডিলিটে চাপলাম, এটা আউট হয়ে গেল। এবার দেখেন যে এইখানে যে আর্মটা ছিল, আর্মটাও এখন ডিভাইডেড হয়ে গেছে। তো এইভাবে আপনি সেকশন ভিউর মাধ্যমে আপনি পার্টে এবং অ্যাসেম্বল দুই জায়গায় আপনি ইউজ করতে পারবেন। কোনো একটা পার্টের আপনি যখন ড্রয়িং তৈরি করবেন, ওইটার স্ট্যান্ডার্ড ভিউতে যখন তৈরি করার পরে অনেক সময় অনেক ছোট ছোট জিনিস আছে যেগুলো ওই স্ট্যান্ডার্ড ভিউতে ঠিকমতো দেখা যায় না, সেটার ক্ষেত্রে আমরা ডিটেল ভিউটা ইউজ করতে পারবো। ডিটেল ভিউর আইকনটা এখান থেকে পাবেন। আর এখানে দেখেন যে একটা পার্ট আছে, এই পার্টের এখানে ছোট ছোট কিছু ছিদ্র আছে, যেই হোলগুলো আমি দূরের থেকে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। তো এই ক্ষেত্রে আমি এটাতে ডিটেল ভিউটা আমি ইউজ করব। ডিটেল ভিউটা আমি যদি এনেবল করি, এখানে আমাকে প্রথমে যেটা করতে হবে, একটা সেন্টার নিতে হবে। প্রথমে সেন্টার নিলাম, নিয়ে একটা সার্কেল ড্র করতে হবে। সার্কেলটা ড্র করলাম, করে আমি বাইরে এসে আরেকটা আমি যদি ক্লিক করি এখানে, তাহলে এইখানে এই ডিটেল ভিউটা এখানে শো করছে। এখানে দেখেন ডিটেল ভিউর নিচে এখানে স্কেল 2:1 শো করছে, মানে এখানে যেটা 1 আছে সেইটার ডাবল এখানে শো করছে। এটা হলো ডিফল্ট, এটা দেয়া আছে। এই অপশনটা আপনি পাবেন এখানে অপশনসের ভিতরে, যে সিস্টেম অপশনসের আন্ডারে ড্রয়িং, এবং এইখানে নিচে দেখেন ডিটেল ভিউ স্কেলিং, এইখানে 2 আছে। আপনি 2 বা 2.5 আপনি ইউজ করতে পারেন, এইগুলো স্ট্যান্ডার্ড। আর এরপরে আমি যদি ডিটেল ভিউটা আমি বড় করতে চাই, এখানে যে সার্কেলটা আছে এই সার্কেলটা আমি ছোট বড়র মাধ্যমে আমি এটা করতে পারবো। এবং এখানে মাঝখানে এই সার্কেলের যে সেন্টার, এটাও আমি চেঞ্জ করতে পারবো, করে আমি এইভাবে চেঞ্জ করতে পারবো। আর বাম দিকে দেখেন যে প্রপার্টিস আছে, নিচের দিকে সবই সেম। আর উপরের দিকে আছে যে এখানে আপনি যে সার্কেলটা এটা কীভাবে শো করবেন। আমি যদি ব্রোকেন সার্কেল দিই, এখানে লেভেলটা এর সাথেই চলে এসেছে। আর এখানে দেখেন এখানে যে লেভেলের নামটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, বা ডকুমেন্ট ফন্ট সেটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আর নিচের দিকে যে সব অপশনগুলো আছে, এই অপশনগুলো অলমোস্ট সব আগের মতোই, সব সেম।
তো স্পেশালি ডিটেল ভিউটা এক কথায় যে আপনি যদি ছোট কোনো স্ট্যান্ডার্ড ভিউতেও যেটা পসিবল হচ্ছে না দেখানোর, সেইটা আপনি বড় করে দেখাতে গেলে ডিটেল ভিউটা ইউজ করতে হবে, এবং ডিটেল ভিউটা খুবই ইউজ হয় এই ড্রয়িং তৈরি করার ক্ষেত্রে। আপনি ড্রয়িং ভিউতে ড্রয়িংয়ের যে স্ট্যান্ডার্ড ভিউ আছে, ওই স্ট্যান্ডার্ড ভিউতে আপনি একটা পার্ট বা আপনার অ্যাসেম্বলি যখন আপনি দিতে যাবেন, তখন যদি এমন হয় যে এটা ফিট হচ্ছে না স্ট্যান্ডার্ড ভিউতে, সেই ক্ষেত্রে আপনি ইম্পর্টেন্ট জায়গাগুলো রেখে যে বাকি জায়গাগুলো আপনি ব্রোকেন ভিউর মাধ্যমে আপনি ইনভিজিবল করে দিতে পারেন। তো সেটা করতে গেলে যেটা করতে হবে, এখানে দেখেন ব্রেক একটা অপশন, এটা আমি এনেবল করলে এই যে ড্রয়িংটা দিচ্ছেন এটাতে আমি ক্লিক করলাম, এটা এনেবল হলো। এনেবল হওয়ার পর এখানে শো করছে কার্সরে যে আমি ব্রেকটা করব কোন জায়গা থেকে। আমি সাপোজ এখান থেকে আমি ব্রেকটা আমি শুরু করলাম, এবং আমি ব্রেকটা শেষ করব কোথায় সেটা আমাকে দিতে হবে। আমি এখানে দিলাম, দিলে দেখেন যে এখানে শো করছে যে এখানে একটা ব্রেক হয়েছে। আমি আরেকটা ব্রেক যদি দিতে চাই, দেখুন আমি আরেকটা ব্রেক দিলাম, তো দুইটা ব্রেক দিলাম। আর এখানে আর একটু প্রপার্টিস ম্যানেজার সম্পর্কে বলি। ব্রোকেন ভিউতে আপনি কি ধরনের ব্রেক দিতে যাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন, এবং গ্যাপ কতটুকু দিতে যাচ্ছেন সেটা এখান থেকে দিবেন, এবং কাটিং স্টাইলটা কেমন হবে সেটা এখানে দেখেন। আমি যদি বিভিন্ন রকম আমি কাটিং স্টাইল এখান থেকে আমি সিলেক্ট করে দিতে পারছি। এটা দিয়ে আমি যদি ওকে দিই তাহলে ব্রেক হয়ে গেল, কিন্তু আমার যে ট্রু ডাইমেনশন, যেটা দুই মাথায় যে ডাইমেনশন, সেটা ঠিকই আছে, এবং এটা ইন্ডিকেট করছে। এখানে দেখেন এখানে একটা সিম্বল দিয়ে এটা বোঝাচ্ছে যে ট্রু ডাইমেনশন, কিন্তু এটা ব্রোকেন ভিউয়ের কারণে এই সিম্বলটা সে এখানে শো করছে। আমি যদি এটা এডিট করতে চাই, এখানে আমি যদি ক্লিক করি, করলে ব্রোকেন ভিউয়ের সেটিংসটা আসবে। এখান থেকে আপনি যে কোনোভাবে এটা সেটিংস চেঞ্জ করতে পারেন, অথবা এখানে আপনি রাইট বাটন ক্লিক করে এখান থেকে আপনি এই সেটিংসগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। আপনি একটা অ্যাসেম্বলি ড্রয়িং ফাইল যদি এক্সপ্লোডেড ভিউতে শো করতে চান, সেই ক্ষেত্রে আপনি এটা শো করতে পারবেন, তবে আপনাকে আগে অ্যাসেম্বলি যেটা করা আছে সেই ফাইলটার ভিতরে অবশ্যই এক্সপ্লোডেড ভিউটা ডিফাইন করা থাকতে হবে। যদি ডিফাইন করা থাকে তাহলে আপনি এক্সপ্লোডেড ভিউটা এখানে শো করতে পারবেন। তো এটা করতে গেলে এখানে এই অ্যাসেম্বলির উপরে আমি রাইট বাটন ক্লিক করে এখানে যদি প্রপার্টিসের ভিতরে ঢুকি, এখানে দেখেন যে শো ইন এক্সপ্লোডেড স্টেট, এটা আমি এনেবল করে যদি আমি ওকে দিই তাহলে এটা এক্সপ্লোডেড ভিউতে চলে গেল। আর এখানে আমি এক্সপ্লোডেড ভিউতে আমি যদি কোনো একটা পার্ট আমি হাইড করতে চাই, সেটা আমি করতে পারবো। প্রপার্টিসের ভিতরে হাইড অ্যান্ড শো কম্পোনেন্টের ভিতরে যে আমি যদি উপরের যেই পার্টটা এটা সিলেক্ট করে আমি যদি অ্যাপ্লাই দিয়ে আমি ওকে দিই, তাহলে এটা হাইড হয়ে গেল। আবার যদি আমি পার্টটা আনতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাকে হাইড অ্যান্ড শোর ভিতরে এখানে পার্টটা সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট চাপ দিলে এটা আবার চলে আসবে। তো এভাবে আপনি এক্সপ্লোডেড ভিউটা আপনি ড্রয়িংয়ের ভিতরে ইউজ করতে পারবেন। ডিসপ্লে অপশনের মাধ্যমে আপনি একটা ড্রয়িংয়ের ভিতরে আপনি যে কয়টা ভিউ দেখাচ্ছেন সেই ভিউগুলো খুব সহজেই আপনি চেঞ্জ করে ফেলতে পারেন। এখানে দেখেন, এখানে যে চারটা ভিউ আছে, চারটা ভিউয়ের ভিতরে আমি প্রথমে যে ভিউটা এটা সিলেক্ট করেছি। তো তার আগে আমি বলি যে ডিসপ্লে অপশনটা আপনি এখান থেকে পাবেন। এখান থেকে বিভিন্নভাবে আপনি ডিসপ্লে অপশনটা চেঞ্জ করতে পারবেন। আপনি যদি প্রথমটা সিলেক্ট করে আপনি প্রথমটা যদি সিলেক্ট করেন, দেখেন ডিসপ্লেটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো আপনি যদি মনে করেন যে না, আমি সবগুলো একসাথে আমি সিলেক্ট করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আপনি সবগুলো একসাথে করতে পারবেন। তো এখানে আমি দুইটা সিলেক্ট করেছি, দুইটা সিলেক্ট করে আমি একটা সিলেক্ট হয়েছে, এখানে দুইটা সিলেক্ট করতে হবে। আমি যদি এখানে তিনটা একসাথে সিলেক্ট করি,
আপনার কন্ট্রোল যে বাটন, কন্ট্রোল বাটন চেপে ধরে তিনটা একসাথে যদি আপনি সিলেক্ট করেন, দেখেন তিনটা একসাথে চেঞ্জ হয়ে গেছে। তো এইখানে আপনি ব্যাপার হলো যে আপনি কোনটাই কীভাবে ডিসপ্লেতে দিতে যাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে আপনি চেঞ্জ করবেন। আর ডিফল্টে কোনটা আছে বা আপনি সবচেয়ে বেশি যেটা ইউজ করেন সেটা আপনি ডিফল্টে দিয়ে দিতে পারেন। সেটা হলো অপশনের ভেতরে, সিস্টেম অপশনের ড্রয়িংয়ের আন্ডারে ডিসপ্লে স্টাইল, এটার ভিতরে দেখেন যে হিডেন লাইন্স রিমুভড এই অপশনটা আছে। আপনি যদি এটা চেঞ্জ করে হিডেন লাইন ভিজিবল দিয়ে দেন তাহলে অলওয়েজ আপনার এই যে তিনটা ভিউ যেটা দেখছেন এই ভিউটা অলওয়েজ শো করবে আপনি যেই ড্রয়িংটা ইম্পোর্ট করবেন। তো এটা ডিফল্টে দিয়ে রাখা বেটার আপনার জন্য, যেটা সবচেয়ে বেশি ইউজ করা হয়। বাট না দিলেও সমস্যা নেই, আপনি খুব সহজে এখানে ডিসপ্লে অপশনের মাধ্যমে এটা চেঞ্জ করতে পারবেন। আপনি এতক্ষণে নিশ্চয়ই খেয়াল করেছেন যে যখন আপনি এই যে উপরে দেখেন সেকশন ভিউ, অক্সিলারি ভিউ, প্রজেক্টেড ভিউ, এইসব ভিউগুলো যখন আপনি তৈরি করেন তখন অটোমেটিকলি সে কিন্তু অ্যালাইন হয়ে যায়। মানে অ্যালাইন হয়ে যায় বলতে আমি যেটা বোঝাচ্ছি, এখানে দেখেন যে প্যারেন্ট ভিউ, যেটা আমি যদি ফ্রন্ট ভিউটাকে এখানে প্যারেন্ট ভিউ ধরা হয়েছে, ফ্রন্ট ভিউকে প্যারেন্ট ধরে চাইল্ড ভিউ যেগুলো আছে সেইগুলা এটার সাথে অ্যালাইন হয়ে যায়। যেমন এইখানে এটা তো চাইল্ড দেখেন এটার সাথে প্যারেন্টটা অ্যালাইন হয়ে আছে, এটা আমি কোনো দিকে মুভ করাতে পারবো না, প্যারেন্ট যেদিকে থাকবে তার সাথে সাথে এটা মুভ করবে। তো এইটা আমি চেঞ্জ করতে পারবো, আমি অ্যালাইনমেন্টটা ব্রেক করতে হবে। সেটা করতে হলে এই ভিউয়ের উপরে রাইট বাটন ক্লিক করে অ্যালাইনমেন্ট, ব্রেক অ্যালাইনমেন্ট দেওয়ার পরে এবার আমি যদি এটাকে মুভ করাই যে কোনো দিকে, দেখুন এটা মুভ করছে, তার মানে আমি এই ব্রেক অ্যালাইনমেন্ট দিয়ে আমি যে কোনো দিকে এটা মুভ করাতে পারবো। আবার যদি আমি মনে করি এটা ডিফল্টে নিতে চাই তাহলে এটা রাইট বাটন ক্লিক করে অ্যালাইনমেন্ট, তারপর ডিফল্ট অ্যালাইনমেন্ট দিলে অটোমেটিকলি সে প্যারেন্টের সাথে কনফিগার হয়ে যাবে অ্যালাইনমেন্টে। উপরেরটাও সেম কথা, এইভাবে আপনি অ্যালাইনমেন্টটা চেঞ্জ করে যে কোনো দিকে আপনি ড্রয়িংটা নিতে পারেন। এর ভিতরে অ্যালাইনমেন্টের ভিতরে আরও কিছু অপশন আছে, হরিজন্টালি, ভার্টিক্যালি, হরিজন্টালি বাই সেন্টার, ভার্টিক্যালি বাই সেন্টার, এগুলো আপনি চেঞ্জ করে প্র্যাকটিস করে দেখতে পারেন, এগুলো অনেক ইউজফুল। ড্রয়িংয়ের ভিতরে আপনি স্কেল যদি চেঞ্জ করতে চান, দুইটা জিনিসের স্কেল আপনি চেঞ্জ করতে পারবেন। একটা হলো শিটের স্কেল, আর একটা হলো যে ড্রয়িংয়ের যেই ভিউগুলো আছে এক একটা ভিউয়ের স্কেল। তো প্রথমে শিটের স্কেল আপনি চেঞ্জ করতে গেলে কি করতে হবে, দেখেন এখানে যে শিটটা আছে, এই যে পুরা শিটটা, এই শিটের স্কেল আপনি চেঞ্জ করতে পারবেন। এটা আপনি শিটের উপর রাইট বাটন ক্লিক করলে এখানে প্রপার্টিস ম্যানেজার আপনি পাবেন, এইখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। সাপোজ এখানে শিটটা তো 1:1.5 আছে, আমি শিট স্কেলটা যদি আমি 2 দিয়ে ওকে দিই, তাহলে দেখেন ড্রয়িংগুলো সব বড় হয়ে গেছে, কারণ আমি শিট স্কেল যেটা সেটা আমি চেঞ্জ করে দিয়েছি। এখন আমি আবার যদি শিটের প্রপার্টিসে ঢুকতে চাই, আমি এইখানে রাইট বাটন, শিটের ভিতরে রাইট বাটন ক্লিক করলে প্রপার্টিস দিয়ে এখান থেকেও ঢুকতে পারবো। এখান থেকে দিয়ে আমি যদি আবার শিট স্কেল 1 দিই তাহলে এটা আবার চেঞ্জ হয়ে যাবে। তো এর কারণ কি? কারণটা হলো যে এখানে আপনি যে ড্রয়িংগুলো এখানে বিভিন্ন ভিউ আপনি দিয়েছেন এখানে, এইগুলো সব শিটের যে স্কেল সেই স্কেলের উপরে এটা ডিপেন্ড করছে। সেটা আমি চেঞ্জ করতে গেলে কি করতে হবে, এখানে আমি প্রথমে এখানে যেটা দেখতে পাচ্ছেন আইসোমেট্রিক ভিউ, এটাতে আমি আইসোমেট্রিক ভিউতে সিলেক্ট করে আমি নিচের দিকে গেলে দেখেন যে এখানে ইউজ শিট স্কেল আছে। দ্যাট মিনস আমি এতক্ষণ শিট স্কেলে কাজ করেছি। আমি আপনাদেরকে বলেছিলাম যে শিট স্কেলটা আছে, আরেকটা আছে হলো যে বিভিন্ন ভিউয়ের স্কেল চেঞ্জ করা। এখন আমি সেকেন্ডটা দেখাবো কীভাবে ভিউয়ের স্কেল চেঞ্জ করে। তো এখন আইসোমেট্রিক ভিউয়ের স্কেল আমি চেঞ্জ করছি। ইউজ শিট স্কেলের জায়গায় আমি যদি ইউজ কাস্টম স্কেল দিয়ে আমি এখানে আমি যেটা খুশি সেটা আমি দিব। বিল্ট ইন এই অপশনগুলো আছে, এইগুলো আমি যে কোনো একটা দিতে পারি, অথবা আমি যদি মনে করি যে আমি আমার ইচ্ছা মতো যে কোনো একটা ডাটা ইনপুট দিতে চাই, সেক্ষেত্রে ইউজার ডিফাইন্ড যেটা আছে, ইউজার ডিফাইন্ড দিলে আমি নিচে দেখেন এটা আমি এডিট করতে পারবো।
এখান থেকে আমি আমার যেটা খুশি ডিজায়ার্ড যেটা সেটা আমি দিতে পারবো এখান থেকে। আমি 1:7 দিয়ে এটা আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখন দেখেন বাম দিকের এই তিনটাতে কিন্তু এটা শিট স্কেলের উপর ডিপেন্ডেন্ট, ডান দিকের এটা ভিউয়ের যে স্কেল সেটার উপর ডিপেন্ডেন্ট। সেটা আমি আপনাদেরকে ভেরিফাই করে দেখাচ্ছি। শিটের প্রপার্টিসের ভিতরে যে আমি যদি এটা চেঞ্জ করি 2 দেই, তাহলে দেখেন যে বাম দিকে 3টা চেঞ্জ হয়েছে, ডান দিকেরটা চেঞ্জ হয় না, কারণ ডান দিকেরটা শিটের স্কেলের উপর ডিপেন্ড করছে না। তো এইভাবে আপনি বিভিন্নভাবে আপনি আপনার স্কেলটা আপনি চেঞ্জ করতে পারবেন এই ড্রয়িংয়ের ভিতরে। এবং আপনি শিট স্কেলের সাথে সাথে আপনি যে ভিউয়ের স্কেল সেটা এখান থেকে আপনি ইউজার ডিফাইন্ড বা এখানে আরও যেসব অপশনগুলো আছে এই সব অপশনের মাধ্যমে আপনি চেঞ্জ করতে পারবেন। আপনি যখন ড্রয়িংয়ের ভিতরে একটা ডিটেল ড্রয়িং দিতে যাবেন তখন আপনাকে সব ডাইমেনশনগুলো ইনপুট দিতে হবে। তো এখানে দেখেন আমি একটা সেম ড্রয়িংয়ের ক্ষেত্রে বাম দিকে এবং ডান দিকে দুইটাই সেম ড্রয়িং, কিন্তু খেয়াল করেন যে বাম দিকে এখানে যে ডাইমেনশনগুলা এই ডাইমেনশনগুলা সব ব্ল্যাক, এবং কিন্তু এই ডান দিকের ডাইমেনশন এইগুলা সব গ্রে কালার। তো প্রথমে দেখে মনে হতে পারে যে এই দুটার ভিতরে কোনো চেঞ্জ নাই। আসলে চেঞ্জটা হলো যে ডাইমেনশনের ভিতরে ডাইমেনশনও কোনো চেঞ্জ নাই, ডাইমেনশন টাইপের উপরে আসলে চেঞ্জ। সেটা হলো যে ডাইমেনশন আসলে দুই ধরনের আছে এই ড্রয়িংয়ের ভিতরে। একটা হলো ড্রাইভিং ডাইমেনশন, এখানে দেখতে পাচ্ছেন, আর একটা হলো ড্রিভেন ডাইমেনশন। ড্রাইভিং ডাইমেনশনের মেন কাজটা হলো যে আপনি যেসব ডাইমেনশনগুলো দিবেন এই ডাইমেনশনগুলো আপনি সরাসরি ড্রয়িংয়ের ভিতরে চেঞ্জ করতে পারবেন, এবং চেঞ্জ করলে এইখানে এটা আপডেট হবে এবং এটা 3D মডেলও অটোমেটিকলি আপডেট হবে। আমি দেখেন এখানে 2D ফাইলের উপরে টু ইঞ্চি যেখানে আছে সেখানে আমি ডবল ক্লিক করলাম, করার পরে এখানে একটা যে স্পিন বক্সটা ওপেন হয়েছে, এখানে আমি 2 ইঞ্চি থেকে এটাকে আমি 1 ইঞ্চি করলাম, করে আমি এটা রিবিল্ড দিয়ে আমি যদি এটা ওকে দিই তাহলে দেখেন যে এখানে যে এই মডেলের যে 2 ইঞ্চি ছিল যেখানে সেটা চেঞ্জ হয়ে গেছে এই ড্রয়িংয়ের ভিতরেই। এবং আমি যদি আবার এটা 2 ইঞ্চি করি তাহলে ড্রয়িংয়ের ভিতরে এটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। আসলে এই যে সরাসরি যে ইম্পোর্ট দেওয়া যায়, যে ড্রাইভিং ডাইমেনশনগুলা আপনি 3Dতে আপনি যেটা তৈরি করেছেন সেটা সরাসরি আপনি এখানে ড্রয়িংয়ে আপনি যখন বিভিন্ন ভিউতে আপনি এটা ড্র করবেন তখন অটোমেটিকলি এটা আপনি ইম্পোর্ট করতে পারবেন। সেই অপশনটা এখানে আছে, সেটা আমি সামনে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি ইম্পোর্ট করবেন। তো সেটা ইম্পোর্ট করলে যেটা সুবিধা হয়, আপনাকে এইটা এডিট করার জন্য আবার 3D মডেলে আপনাকে ফিরে যেতে হবে না। আপনি অ্যাসেম্বল বা পার্ট ফাইল যেটাই আপনি করেন না কেন আপনি এখান থেকে এটা চেঞ্জ করতে পারবেন। আর ড্রিভেন ডিমেনশন সেটা হলো এখানে এগুলো ডিমেনশনগুলো দেখতে পাচ্ছেন যে এগুলো অলরেডি গ্রে কালার হয়ে আছে। তো এইগুলো আপনি যদি চেঞ্জ করতে চান এখানে আপনি যদি ডবল ক্লিক করেন তাহলে ওই যে স্পিন বক্স সেটা কিন্তু ওপেন হয় নাই। তার মানে এটা হলো ড্রিভেন, এটা আপনি শুধুমাত্র এখানে শো করবে আপনি এখানে ডিমেনশনটা আসলে কতটুকু। তো এইভাবে আপনি ড্রাইভিং ডিমেনশনে কাজ করবেন আর ড্রিভেন ডিমেনশনে কাজ করবেন, সেটা হলো ইম্পর্টেন্ট। তবে আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে ড্রাইভিং ডিমেনশনে কাজ করার জন্য, ড্রাইভিং ডিমেনশনে প্রথম দিকে কাজ করতে একটু সমস্যা হতে পারে, কিন্তু এটা অনেক ফাস্টার কাজ করা যায়। এই মডেলটার যে ডিমেনশনগুলো আছে এই ডিমেনশনগুলো আমি যদি ড্রাইভিং ডিমেনশন হিসেবে আমি যদি ইম্পোর্ট করতে চাই সেটা কিভাবে করব সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই টিউটোরিয়ালে। এখানে দেখেন আমি যদি একটা ফেস ক্লিক করি, দেখুন এটার যেসব ডাইমেনশনগুলো আছে এখানে এই ডাইমেনশনগুলো এখানে শো করছে, এইগুলো আমি ইম্পোর্ট করতে চাই ড্রয়িং ভিউতে। তো আমি ড্রয়িং ভিউতে যাচ্ছি, এখানে দেখেন আমি যদি এটাকে ইম্পোর্ট করতে চাই তাহলে ইম্পোর্ট করতে গেলে আমাকে যেটা করতে হবে অ্যানোটেশনের ভিতরে মডেল আইটেমস, এই মডেল আইটেমসের আমি যদি এনেবল করলে আমাকে এখানে দেখেন আমি কি কি জিনিস এইখানে আমি ইম্পোর্ট করতে পারবো এই জিনিসগুলো এখানে সব
দেখাচ্ছে। তো আমি এখানে আপাতত এখানে শুধু এই যে যেটা সিলেক্ট করা আছে মার্কড ফর ড্রয়িং, শুধু এটাই ইম্পোর্ট করছি, বাকিগুলো আমি আপাতত ইম্পোর্ট করছি না। এবং এখানে উপরের দিকে একটা অপশন আছে দেখেন, এন্টায়ার মডেল বা সিলেক্টেড ফিচার। এন্টার মডেল মানে পুরো মডেলের যে ডাইমেনশনগুলো সবই আমি এখানে ইম্পোর্ট করব। আরেকটা আছে সিলেক্টেড ফিচার মানে কোন ফিচারগুলো স্পেশাল, যেমন এক্সট্রুড কাট বা হোল, এইগুলো আমি এখানে ইম্পোর্ট দিতে পারি। আরেকটা অপশন আছে যে ইম্পোর্ট আইটেমস ইনটু অল ভিউ। আমি সব ভিউ কি যদি আমি ইম্পোর্ট না করতে চাই, জাস্ট একটা ভিউতে যদি করতে চাই, এটা উঠিয়ে দিয়ে ডেস্টিনেশন ভিউয়ে যে আমি শুধু একটা সিলেক্ট করে দিয়ে ওকে দিলেই সে শুধু এইটাতেই শো করবে। তো আমি ইম্পোর্ট আইটেম ইনটু অল ভিউ দিলাম। দেওয়ার পরে এখানে আছে যে ইনক্লুড আইটেমস ফ্রম হিডেন ফিচার, এটা আপনি ইউজ করতে পারেন যদি আপনার দরকার হয়। তো এখন আমি যদি এটা ওকে দিই, ওকে দিলে দেখেন এখানে ডাইমেনশনগুলো সব অ্যাড হয়ে গেছে। প্রথমে একটু ছোট ছোট লাগছে এবং এগুলা ঠিকমতো দেয়া হয়, মানে ঠিকমতো বোঝা যাচ্ছে না। সেক্ষেত্রে আপনি এগুলো সরিয়ে সরিয়ে দিয়ে আপনি এটা চেঞ্জ করতে পারেন। ড্রাইভিং ডাইমেনশনটা আমার অ্যাড হয়ে গিয়েছে। আপনি এখান থেকে চাইলে এটা রাইট বাটন ক্লিক করে ডিসপ্লে অপশন যেটা, সেখানে এই অপশনগুলো দিয়ে আপনি এটা চেঞ্জ করতে পারেন। এখানে কয়েকটা অপশন আছে দেখেন, এভাবে আপনি চেঞ্জ করতে পারেন। আর ব্র্যাকেটটা যে অ্যারোটা যে বাইরে দিয়ে আছে, এটা আমি যদি ক্লিক করি অ্যারোটা ভিতরের দিকে চলে আসবে, আবার ক্লিক করলে এটা বাইরের দিকে চলে গেল। এবং এটার উপরে আমি ক্লিক করে ধরার পরে বাম দিকে দেখেন এখানে কিছু অপশন এসছে। টলারেন্স আছে এখানে, টলারেন্স যে কোনভাবে আপনি দিতে চান এইভাবে আপনি এখানে দিতে পারেন। এগুলো আপনি বিভিন্ন অপশনগুলো আপনি চেঞ্জ করে করে আপনি প্র্যাকটিস করতে পারেন, বুঝতে পারবেন যে আসলে টলারেন্স কোনটা দিয়ে কী করে। এখানে প্রিসিশন আপনি কত দিতে চান, কত ডেসিমেল পর্যন্ত, সেটা আপনি দিতে পারবেন। আর এখানে নিচে একটা বক্স দেখেন, এখানে আপনি যেটা লিখবেন সেটা এখানে দেখাবে যাবে। অনেক সময় দেখা যায় যে 4টা হোল আছে, 4টা হোলের সেম ডাইমেনশন 2 ইঞ্চি। তো সেই ক্ষেত্রে আপনি এখানে 4D দিতে পারেন, বা আপনার অন্য কিছু যদি আপনি লেখা লাগতে পারে সেটা আপনি যদি এখানে লিখে দেন দিয়ে, তাহলে দেখেন যে এইখানে এটা শো করছে। তো আপনি এখানে কিছু লিখতে চাইলে সেটা আপনি এখানে লিখে দিতে পারবেন ডাইমেনশনে। এবং আরেকটা জিনিস এখানে দেখেন, আপনি যদি সেম ডাইমেনশন যেমন 8 ইঞ্চি যেটা, এটা যদি ডান দিকে দিতে চান, শিফট চাপ দিয়ে ধরে 8-এর সাথে আপনি যদি এখানে আনেন, দেখেন আমি এখানে যখন আছি কার্সরটা এখানে দেখাচ্ছে যে এটা পসিবল না, আর যখন এখানে দিচ্ছি তখন দেখাচ্ছে এটা পসিবল। আমি এখানে এটার উপরে নিয়ে ছেড়ে দিলে যে 8 ইঞ্চি যেটা সেটা এখানে চলে এসেছে। তো আপনার যদি এখান থেকে অন্য কোনো দিকে নিতে চান, সেই ক্ষেত্রে আপনার যদি এটা ভ্যালিড হয় সেক্ষেত্রে আপনি এটা নিতে পারবেন, আর ইনভ্যালিড হলে সেটা আপনি নিতে পারবেন না। যেমন উপরে যেটা 2, এটা আপনি উপরে নেওয়ার যদি আপনি ট্রাই করেন, সেটা এই ভিউতে সেটা শো করবে না। আপনি দেখেছেন যে ড্রাইভিং ডাইমেনশনটা কীভাবে ইনপুট দেয়। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ড্রিভেন ডাইমেনশনটা আপনি ইনপুট দিতে পারবেন। তো ড্রিভেন ডাইমেনশনের ক্ষেত্রে এইখানে ফার্স্ট একটা কথা বলি যে বেশিরভাগ যারা ইউজার তারা সবাই ড্রিভেন ডাইমেনশনটাই প্রেফার করে বেশি। কারণ আপনি যদি কোনো কমপ্লেক্স একটা পার্ট যদি আপনি ড্রাইভিং ডাইমেনশন দিয়ে চেঞ্জ করেন, তাহলে আপনি দেখা যাচ্ছে যে অনেক ইরর শো করতে পারে যেটা আপনি জানেন না। তো সেই ক্ষেত্রে এখানে অনেক ইরর চলে আসবে। সেই জন্যে বেশিরভাগ ইউজারই ড্রিভেন ডাইমেনশন যেটা সেটা প্রেফার করে। ড্রিভেন ডাইমেনশনটা অনেক সিম্পল এবং স্ট্রেট ফরওয়ার্ড। এটা হলো নর্মাল স্কেচের ভিতরে আপনি যেভাবে ডাইমেনশন দিয়েছেন ওইভাবে আপনাকে ডাইমেনশনটা দিতে হবে। এখানে দেখেন যে অ্যানোটেশনের ভিতরে যে স্মার্ট ডাইমেনশন যেটা আছে, এইটা নিয়ে আমি যদি প্রথমে এই যে লাইনটা দেখছেন এটার উপরে আমি নিই, তাহলে জাস্ট একটা ক্লিক করলে দেখেন এখানে নতুন একটা যে দুইটা আইকন শো করছে, এই দুটো আইকনের উপরে আমি হভার করলে দেখেন প্রিভিউ দেখাচ্ছে যে আমার দুইটা অপশন, আমি ডান দিকেও দিতে পারি বাম দিকেও দিতে পারি। তো আমি যদি ডান দিকেটার উপরে ক্লিক করি, সে ডান দিকে এটা সেট করে দিয়েছে। এরপরে আমি যদি এই পয়েন্ট এবং
এই দুইটা পয়েন্ট যদি আমি নিই, নেওয়ার পরে দেখেন এখানে দেখাচ্ছে আমি ওটা উপরে উপরে অথবা নিচে যে কোনো এক জায়গায় দিতে পারবো। আমি এটা নিচে দিয়ে দিলাম। এরপরে এইখানে এই দুইটা আমি এটা উপরে নিতে পারবো, নিচে নিতে পারবো। তো এইটা ইউজ করার সুবিধা হলো এটা দেখেন অটোমেটিকলি কনফিগার করছে, একটার উপর একটা ওভারল্যাপ করছে না, এটা হলো সুবিধা। আর এইখানে আপনি এই যে অ্যারোটা আগেই বলেছিলাম, অ্যারোর এখানে ক্লিক করলে এটা ভিতরে চলে যাবে, আবার ক্লিক করলে এটা বাইরে চলে যাবে। এরপরে যদি আপনি অ্যাঙ্গেল ফেস, যেমন অ্যাঙ্গেল ফেসে আপনি যদি করতে যান ডাইমেনশন, সেই ক্ষেত্রে আমি যদি দুইটা পয়েন্ট নিই, তাহলে দেখেন এখানে কিন্তু প্রিভিউ চার্টটা দেখাচ্ছে যে আপনি কিভাবে চান। আমি যদি এইভাবে চাই, আমি এইভাবে দিলাম, এখানে অ্যাঙ্গেল ফেসে সেইভাবে নিয়ে নিল, কিন্তু আসলে তো আমি এভাবে চাইনি, আমি চাচ্ছি যে অ্যাঙ্গেলভাবে এটা শো করবে। তো সেটা যদি আমি করতে চাই, সেই ক্ষেত্রে আমি স্মার্ট ডাইমেনশন দিয়ে জাস্ট এইখানে অ্যাঙ্গেল যে লাইনটা, এটার উপরে ক্লিক করলে এখানে সে আমার দুইটা অপশন দেখাচ্ছে, আমি ডানে নিব না বামে নিব। আমি ডানে এইভাবে দিয়ে দিলাম, আমার অ্যাঙ্গেল ফেস যেটা সেটা সে অল অটোমেটিকলি সিলেক্ট করে দিল। আর এখানে আপনি যদি এখানে দেখেন যে একটা হোল আছে, হোলে যদি করতে চান, আমি যদি হোলের উপর ক্লিক করি, তাহলে দেখেন এখানে চারটা অপশন সে শো করছে, আমি যে কোনটার উপরে করতে চাই। আপনি এখানে ম্যানুয়ালি এখানে এইভাবে ধরে দিয়ে দিতে পারেন, অথবা আপনি এখানে দিতে পারেন। এটা দিয়ে সুবিধা হলো সে একটা নির্দিষ্ট জায়গা পর একটার উপর একটা ওভারল্যাপ না করে সে এটা তো করবে। এটা বেশিরভাগ সময় ইউজফুল, তো এইভাবে ইউজ করাই ভালো। আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখেন আমি এই ডাইমেনশনটার উপরে আমি ক্লিক করলে এখানে একটা আইকন ওপেন হয়েছে। আবার দেখুন ডাইমেনশনের উপরে যদি আমি ক্লিক করি, ডান দিকে একটা আইকন দেখতে পাচ্ছেন, এটার উপর আমি যদি হভার করি, তাহলে এখানে আমি টলারেন্স বা প্রিসিশন কোনো কিছু যদি আমি দিতে চাই, সেটা অটোমেটিক্যালি এখানে ওপেন হবে। এটা অটোমেটিক্যালি ওপেন হওয়ার পরে আপনি কী ধরনের অপশন এখানে ইউজ করবেন সেটার উপর ডিপেন্ড করবে, এবং এখানে বিভিন্ন রকম স্টাইল আছে, কী ধরনের স্টাইল আপনি এখানে দিতে যাচ্ছেন সেটা আপনি এখান থেকে আপনি খুব সহজে আপনি এটা এখান থেকে দিতে পারেন। এখানে দেখেন যে এখানে টলারেন্স যেটা, সেটা অটোমেটিক্যালি এখানে অ্যাড হয়ে গেছে। আপনি আবার এখান থেকে এটা চাইলে এটা চেঞ্জ করে দিতে পারেন। এরপরে আমি যদি এটাতে যাই, এটাতে আমি যদি আবার টলারেন্স অ্যাড করতে চাই, তাহলে দেখেন এখানে একটা ফেভারিট একটা অপশন আছে, এটার উপর আমি ক্লিক করলে দেখেন রিসেন্ট একটা আছে, একটা সেভড আছে। আপনি সেভও করতে পারেন বা রিসেন্টেরটা ইউজ করতে পারেন। আমি সেভ করি নাই, সেভ করলে আপনারটা ডান দিকে শো করবে। রিসেন্ট যেটা, এটাতে আমি যদি ক্লিক করি, তার মানে আমাকে এই যে কনফিগারেশনটা টলারেন্সের জন্য এটা আমাকে বারবার আনতে হবে না। আপনি কয়েকটা ফরম্যাট সেভ করে রাখলে ওখান থেকে আপনি এখানে এটা দিয়ে দিতে পারবেন। এখানে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে বেস লাইন ডিমেনশনটা আপনি এখানে দিতে পারবেন। এখানে দেখেন বেস লাইন ডিমেনশনটা আপনি যদি দিতে চান, আপনাকে যেতে হবে স্কেচের ভিতরেই অ্যানোটেশনের ভিতরে স্মার্ট ডাইমেনশনের আন্ডারে এখানে দেখেন যে বেস লাইন ডাইমেনশনটা আমি এখান থেকে এনেবল যদি করার পরে আমাকে প্রথমে বেস লাইন ডাইমেনশনটা এস্টাবলিশ করতে হবে। সেটার জন্য আমি প্রথম যে লাইন, এই লাইনের সাথে এটার যে সেন্টার, এটার দূরত্বটা আমি নিলাম। এরপরে এটা এস্টাবলিশ হয়ে গেছে। এখন শুধু আমি এই যে প্রথম রেফারেন্স পয়েন্ট যেটা, সেই পয়েন্টের সাথে সে দূরত্ব একটার পর একটা অ্যাড করতে থাকবে। দেখেন এভাবে আপনি বেস লাইন ডিমেনশনটা আপনি করে ফেলতে পারবেন। এবার আপনি যদি মনে করেন যে আপনি এটা সরাতে চান, দেখেন আমি যদি সরাই, এটা পুরো গ্রুপ আকারে সরছে। আর আপনি যদি মনে করেন যে আমি এটা দুটোর ভিতরে স্পেস আমি বেশি দিতে চাই, সেই ক্ষেত্রে স্পেস বেশি দেওয়ার ক্ষেত্রে এইটা আপনাকে করতে হবে অপশনসের ভিতরে, কারণ এখান থেকে এটা করা যাবে না। অপশনসের ভিতরে ডকুমেন্ট প্রপার্টিসের ভিতরে ডিমেনশনস, এইটার ভিতরে এখানে দেখেন অফসেট ডিস্টেন্স, এইটার ভিতরে আপনি বেস লাইন যে ডিমেনশন, এইটা আপনি কনফিগার করতে পারবেন। এটা যে আমি 0.7 দিয়ে ওকে দিই, তাহলে দেখেন এটা কিভাবে মানে অনেক বেশি ফাঁকা হয়ে গেছে। তো এটা ডিপেন্ড করছে যে আপনি কতটুকু স্পেস চাচ্ছেন সেটার উপরে।
আপনি এখানে একটা পার্ট দেখতে পাচ্ছেন, এই পার্টের ভিতরে অনেকগুলো হোল আছে। তো এই হোলগুলোর যে সেন্টার মার্কটা, এই সেন্টার মার্কটা আপনি যদি ড্রয়িংয়ের ভিতরে দিতে চান, এটা আপনি অটোমেটিকলিও দিতে পারবেন, আবার ম্যানুয়ালিও দিতে পারবেন। অটোমেটিকলি দিতে গেলে যেটা আপনাকে করতে হবে, এখানে দেখেন যে অপশন প্রপার্টিস, অপশন বারটা আমি অপশন আইকনটা আমি ক্লিক করলে এখানে দেখেন যে ডকুমেন্ট প্রপার্টিসের ভিতরে ডিটেলিংয়ের ভিতরে এখানে কিছু অপশন আসবে যখন আমি ড্রয়িং ভিউয়ের ভিতরে থাকবো। এখন এটা যদি আমি ড্রয়িংয়ের ভিতরে নিতে চাই, তাহলে আমি প্রথমে মডেল ভিউ থেকে এটা ড্রয়িংয়ে ফ্রন্ট ভিউটা আমি নিব। ফ্রন্ট ভিউটা নিলে এখানে দেখেন যে এখানে সেন্টার মার্ক সবগুলো তো অটোমেটিকলি অ্যাড হয়ে গেছে। তো এটা কীভাবে অ্যাড হলো সেটা দেখেন, অপশনসের ভিতরে ডকুমেন্ট প্রপার্টিসের ভিতরে ডিটেলিংয়ের ভিতরে এইখানে দেখেন যে এইটা চেক দেয়া আছে। তো আমি এটা যদি আনচেক করে ওকে দিই এবং এটা আমি ডিলিট করে দিলাম, আবার যদি আমি এটা ইনপুট দিই, এবার দেখেন কি হয়। এখন কিন্তু সেন্টার মার্কটা এখানে নাই। তার মানে আপনি প্রপার্টিসের ভিতরে আপনি সেন্টার মার্ক অপশন যেটা, সেটা আপনি দিতেও পারেন বা উঠিয়ে দিলে সেটা আসবে না। এখানে দেখেন সেন্টার মার্ক অপশন কোনগুলো, হোল, স্লট, ফিলেট, বিভিন্ন জিনিস আছে, আপনি কোনটার জন্য চাচ্ছেন এখানে দিলে অটোমেটিকলি সে অ্যাড করবে। এখন আপনি যদি অটোমেটিকলি চান তাহলে এখান থেকে আপনি চেক করে দিলেন, হয়ে গেল। আর যদি আপনি অটোমেটিকলি না চান, সেই ক্ষেত্রে অ্যানাদার অপশন আছে। সেই ক্ষেত্রে আপনি এটা ইনপুট দেওয়ার পরে এইখানে ডান দিকে দেখেন যে সেন্টার মার্ক, এই সেন্টার মার্কটার মাধ্যমে আপনি এটা ইউজ করতে পারবেন। সেন্টার মার্কটা দেওয়ার পরে আমি যদি জাস্ট হোলের উপর ক্লিক করি, আর ডবল হোল যদি এরকম থাকে তাহলে আউটার হোল যেটা সেটা আপনাকে ক্লিক করতে হবে। আপনার সেন্টার মার্ক যেটা, সেটা খুব সহজে এখানে তৈরি হয়ে গেল। আর হোলের ডেসক্রিপশনের ক্ষেত্রে আপনি যদি হোল কল আউট একটা অপশন আছে, এখানে দেখেন হোল কল আউটে অপশনে আপনি ক্লিক করে এখানে আমি একটা যদি আমি ক্লিক করি হোলে, এবং এখানে আবার দেখেন এখানে হোল কল আউটের ভিতরে এখানে প্রত্যেকটা হোলের জন্য যে ডেসক্রিপশন, সেই ডেসক্রিপশনটা এখানে দুইটা হোল এবং দুইটা হোলের কোনটা কতটুকু ডেপথ এবং কতটুকু ডায়াতে সে কেটে গেছে সেটা এখানে দেখাচ্ছে। আপনি এটা চাইলে এখান থেকে যে ডেসক্রিপশন আছে, এই ডেসক্রিপশন থেকে এখানে যে ডেসক্রিপশন দেওয়া আছে সেটা আপনি চেঞ্জ করতে পারেন। তো এগুলো বিভিন্ন সিম্বলের মাধ্যমে এখানে আসলে দেখানো হয়েছে যে এটা আসলে কি হয়েছে এখানে। ড্রয়িং ফাইলের ভিতরে নোট এই অপশনটা অনেক বেশি একটা ইম্পর্ট্যান্ট একটা পার্ট। কারণ আপনি কোনো কিছু যদি অ্যাড করতে চান তাহলে নোটের মাধ্যমে আপনাকে সেটা লিখে অ্যাড করতে হবে। তো নোটটা পাবেন এখানে সামনে স্পষ্ট দেখতেই পাচ্ছেন, অ্যাডস এ নোট। তো আমি যখন এটা ক্লিক করলাম, এখানে দেখেন যে একটা প্রিভিউ একটা শো করছে যে বক্সটা, আমি যে জিনিসটা লিখবো সেটা বক্সটা আমি কোথায় দিব। তো আমি বক্সটা এখানে আমি যে কোনো জায়গায় দিতে পারি, কিন্তু দেখেন আমি বক্সটা যখন এই পার্টের উপর ধরছি তখন কিন্তু একটা লিডার একটা দেখাচ্ছে যে সে এই যে অ্যারোটা সে শো করবে। এই অ্যারোটা কেন শো করছে সেটারও দেখেন যে লিডার একটা অপশন আছে। এই লিডারের ভিতরে এখানে আমার যে অটো লিডার যেটা, সেটা আমি অলরেডি অ্যাড করে রেখেছি। আমি যদি এখানে নো লিডার দিই তাহলে এটার ভিতরে নিলে দেখেন সেটা শো করছে না। তো এভাবে আপনি যদি লিডারের স্টাইল চেঞ্জ করেন সেক্ষেত্রে লিডারের স্টাইলটা চেঞ্জ হবে। আপনি কীভাবে দিতে যাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করবে। তো আমি এটার উপরে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এবার আমাকে যেটা করতে হবে, যে টেক্সটটা কোথায় লিখবো সেটা আমাকে দিতে হবে। দিয়ে আমি এখানে কিছু টেক্সট আমি এখানে লিখে দিলাম। লেখার পর এখানে আপনি ফরম্যাট, এখানে যেভাবে খুশি আপনি এটা ফরম্যাটটা আপনি চেঞ্জ করতে পারবেন। আমার যদি হয়ে যায় আমি জাস্ট আউটসাইডে কোনো এক জায়গায় ক্লিক করলে এটা চলে যাবে, কিন্তু লাস্টে যেটা আমি লিখেছি সেইটা এখানে সেভ হয়ে আছে ডকুমেন্টে, কিন্তু এবং নোট থেকে আমি বের হয়ে নেই। মানে এখানে আপনি যদি আরও নোট অ্যাড করতে চান অ্যাট এ টাইম আপনি অ্যাড করতে পারবেন। আপনি যদি এইখানে আরেকটা টেক্সট দেন, দিয়ে এখানে সাপোজ আমি যদি নিউ টেক্সট হিসেবে দিই এটা আরেকটা টেক্সট দিলে এখানে দেখেন যে দুইটা টেক্সট অ্যাড হয়েছে। এবং আমি এটা ওকে দিলে দেখেন যে এই যে দুইটা টেক্সট দেখতে পাচ্ছেন
এই দুটো টেক্সট অ্যাড হয়েছে। এবার এখানে দেখেন আমি যদি এই যে দুটো টেক্সট আছে এই দুটো টেক্সট আমি ডিনামিক্যালি এখান থেকে এভাবে মুভ করাতে পারবো। আমি ডিনামিক্যালি এভাবে মুভ করাচ্ছি, অথবা আমি যে পার্টটা দেখতে পাচ্ছেন আমি যদি পার্টটাও মুভ করাই অন্যদিকে, তাহলে দেখেন যে এই টেক্সট দুটো অটোমেটিকলি এটার সাথে মুভ হচ্ছে। আর টেক্সটটা আপনি কিভাবে অ্যালাইন করবেন, আমি যদি রাইট বাটন ক্লিক করি, এই দুইটা টেক্সট আমি সিলেক্ট করব ফার্স্টে, করে রাইট বাটন ক্লিক করলে এখানে দেখেন যে একটা অ্যালাইন অপশন এসেছে। অ্যালাইনটা আপনি যেভাবে খুশি ভার্টিক্যালি বা আপনি যেভাবে খুশি সেভাবে আপনি এটা অ্যালাইন করে দিতে পারেন, অথবা আপনি যে নিউ টেক্সট যেটা দেখছেন এটার উপর আপনি ধরলে হলুদ একটা লাইন দেখাচ্ছে, দেখেন হলো এই লাইনটা দিয়ে সেন্ট্রালি সে এটা অ্যালাইন করলো। এভাবে আপনি এটা অ্যালাইন করে দিতে পারেন। এরপরে দেখেন এখানে নিচের দিকে দেখেন যে এখানে যে তিনটা অপশন দেখছেন লিডারের ভিতরে, এটা হলো যে যেই লাইনটা দেখতে পাচ্ছেন এই লাইনটা টপ দিয়ে যাবে, সেন্টার দিয়ে যাবে, না নিচের সাইড দিয়ে যাবে সেটা। তা আমি যদি সেন্টারে দিই এটা লাইনটা সেন্টার দিয়ে যাবে। তো এভাবে এটার উপরে আপনি যে কোনোভাবে কন্ট্রোল নিতে পারেন, যে কোনোভাবে কন্ট্রোল নিয়ে এখানে লিডার স্টাইল আছে, লিডার স্টাইল আপনি চেঞ্জ করতে পারবেন। আর এরপর লিডার টেক্সট ফরম্যাট আপনি এখানে যেভাবে খুশি সেভাবে আপনি এখান থেকে এটা চেঞ্জ করতে পারবেন। আর এইখানে আমি এই দুইটা টেক্সট সিলেক্ট করে অ্যালাইন যদি আমি অ্যালাইন রাইট দিই, দেখেন রাইট দিকে অ্যালাইন দিলে রাইট অ্যালাইন হয়ে গেলো, লেফটেও অ্যালাইন দিতে পারবেন। আপনি যেভাবে খুশি সেভাবে আপনি এখানে এটা অ্যালাইনমেন্ট দিতে পারবেন। অ্যাসেম্বলি ড্রয়িং এবং পার্ট ড্রয়িংয়ের ক্ষেত্রে যে ড্রয়িং ফাইলে আপনি যেটা এতক্ষণ আপনাদেরকে যতগুলো অপশন দেখেছি সবই অলমোস্ট সেম, কিন্তু একটা অপশন আমি এখানে যেটা দেখাবো যেটা অ্যাসেম্বলি ড্রয়িংয়েই সম্ভব, সেটা হলো বিল অফ ম্যাটেরিয়াল, BOM। এটা সম্পর্কে হয়তো আপনারা যারা ক্যাডের উপর কাজ করেন তারা হয়তো অন্য প্রোগ্রামেও এটা দেখেছেন বা অন্য জায়গায় দেখেছেন যে বিল অফ ম্যাটেরিয়াল। তো বিল অফ ম্যাটেরিয়ালটা দিয়ে এইখানে খুব সহজেই আপনি যে টেবিলটা সেই টেবিলটা বিল অফ ম্যাটেরিয়ালের টেবিলটা খুব সহজেই আপনি পেতে পারেন। এটা ডিপেন্ড করবে যখন আপনি ড্রয়িং করছেন তখন আপনি কিভাবে ড্রয়িংটা করছেন, সেটা সাব অ্যাসেম্বলির ভিতরে নিচ্ছেন নাকি সব অ্যাসেম্বলির ভিতরে রাখছেন, সেটার উপরে আসলে এটা ডিপেন্ড করবে। তো এখানে একটা ড্রয়িং আছে, এই ড্রয়িংটার জন্য আমি বিল অফ ম্যাটেরিয়াল তৈরি করব। বিল অফ ম্যাটেরিয়াল পাবেন এই অ্যানোটেশনে ট্যাবের মধ্যে ডান দিকে টেবিল অপশনের আন্ডারে এইখানে বিল অফ ম্যাটেরিয়ালস। এটা এনেবল করার পরে এখানে আমাকে প্রথমে কোন অ্যাসেম্বলির জন্য আমি করতে যাচ্ছি সেটা আমাকে বলে দিতে হবে। আমি এটা সিলেক্ট করলাম। আর টেবিল টেমপ্লেট এটা ডিফল্টে যেটা আছে সেটা অটোমেটিক্যালি নিয়েছে। এরপরে এদিকে যদি একটা আইকন আছে, সেটা আপনি যদি এক্সিস্টিং আর কোনো টেবিল চান সেই টেবিল এখানে আছে সেটা আপনি ইউজ করতে পারেন। নিচে আছে অ্যাটাচ টু অ্যাঙ্কর পয়েন্ট, এটাতে আমি আসছি। এরপরে বোম টাইপ আমি টপ লেভেল অনলি দিলাম, বাকি দুটো আমি আরেকটু পরে বোঝাচ্ছি। আর বাকি সব ডিফল্টেই রাখছি, রেখে আমি ওকে দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে বিল অফ ম্যাটেরিয়ালের টেবিলটা এখানে শো করছে। তো আমি যেখানে এটা দিব সেইখানে এটা থাকবে, আমি এখানে এটা দিয়ে দিলাম। এখন দেখেন যে আমি এটা অ্যাটাচ করব কোথায়, আমার একটা অ্যাঙ্কর পয়েন্ট লাগবে। তো অ্যাঙ্কর পয়েন্টটার জন্য ফার্স্টে আমাকে একটা অ্যাঙ্কর পয়েন্ট ডিফাইন করতে হবে। আমি শিটের ভিতরে রাইট বাটন ক্লিক করে এডিট শিট ফরম্যাটে গেলাম। আমি যদি অ্যাঙ্কর পয়েন্টটা এই কোণায় দিতে চাই, এই পয়েন্টের রাইট বাটন ক্লিক করে সেট অ্যাজ অ্যাঙ্করে যে বিল অফ ম্যাটেরিয়ালস এইটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখন আমি যদি এই শিট ফরম্যাট থেকে বের হয়ে আসি, তাহলে এবার আমি বিল অফ ম্যাটেরিয়ালের এইটা সিলেক্ট করে এখন দেখেন অ্যাটাচ টু অ্যাঙ্কর দিলে এখন আমি কোন কোণায় দিতে চাই, আমি বাম দিকের এই কোণায় আমি যে অ্যাঙ্করটা দিয়েছি সেই অ্যাঙ্করটার টপ লেফটে সেই অ্যাঙ্করটা সে অটোমেটিকলি সিলেক্ট করে নিয়েছে। নিয়ে আমি এখন ওকে দেওয়ার পরে দেখেন এখানে সেই অ্যাঙ্করটা নিয়ে নিয়েছে। আর এরপরে এখানে
এখানে একটা জিনিস দেখেন, এখানে পার্ট দেখাচ্ছে দুইটা, একটা 2 নম্বর একটা পার্ট দেখাচ্ছে আর 1 নম্বর একটা দেখাচ্ছে সাব অ্যাসেম্বলি। আমি অবশ্যই এইভাবে সাবমিট করব না, কারণ সাব অ্যাসেম্বলির ভিতরে কী আছে এটা আমাকে জানতে হবে। তো সেই ক্ষেত্রে এখানে আরও কিছু অপশন আছে, আপনি পার্ট অনলি দিতে পারেন। পার্ট অনলি মানে এখানে যে কয়টা পার্ট আছে সে একদিক থেকে সব পার্টগুলোর নাম্বার দিয়ে সে দেখিয়ে যাবে। আমি যেটা ইউজ করবো আসলে ইনডেন্টেড হলে যেটা হবে যে একে সাব অ্যাসেম্বলির আন্ডারে কোনটা কোনটা আছে এবং 2 আর একটা যেটা আছে সেটার নাম কি। তো আমি চাচ্ছি এইটা। আপনি যদি এটা নাম্বার দিতে চান, ফ্ল্যাট নাম্বার যদি আমি ইউজ করি এইভাবে ইউজ করতে পারেন, অথবা ডিটেল নাম্বারিং দিলে এভাবে ইউজ করতে পারেন। তো ডিপেন্ড করবে আপনি আসলে কিভাবে চাচ্ছেন সেটার উপরে। আর এর উপরে দেখেন, আপনি যদি এর উপরে কোনো রকম কনফিগারেশন চান বা কোনো ফরম্যাট যদি চেঞ্জ করতে চান, এইখানে উপরে এই বারটা থেকে আপনি এটার যে কোনো কনফিগারেশন বা এখানে যদি কোনো কিছু লিখতে চান সব কিছুই আপনি চেঞ্জ করতে পারবেন। আমি সাব অ্যাসেম্বলির ভিতরে ডবল ক্লিক করলাম, এখানে একটা বার ওপেন হয়েছে। এই বারটা হলো যে কিপ লিঙ্ক আর ব্রেক লিঙ্ক, মানে আমি যদি লিঙ্কটা ব্রেক করে দিই তাহলে এটার বিল অফ ম্যাটেরিয়ালের সাথে আর লিঙ্ক থাকবে না, আমি যেটা ডিফাইন করে দেবো অল টাইম সেটাই থাকবে। তো আমি আপনাদেরকে রিকমেন্ড করবো অবশ্যই এটা না করার, কারণ এটা করলে পরবর্তীতে আপনার যখন চেঞ্জ করতে যাবেন এটা আপনার জন্য একটু সমস্যা হবে। মানে বড় অ্যাসেম্বলির ক্ষেত্রে সমস্যা হয়, ছোটোখাটো অ্যাসেম্বলিতে আপনার এটা নিয়ে খুব একটা প্রবলেম হবে না। বিল অফ মেটেরিয়াল কীভাবে অ্যাড করতে হয় ড্রয়িং ফাইলের ভিতরে সেটা আপনারা দেখেছেন। এখানে দেখবেন যে বিল অফ মেটেরিয়ালের উপরে কিভাবে আপনি অনেক বেশি কন্ট্রোল রাখতে পারবেন, যে যদি কোনো পার্ট আপনি আরও অ্যাড করতে চান করতে পারবেন, বা রিমুভ করতে চাইলে বিল অফ মেটেরিয়াল থেকে করতে পারবেন। সেটার জন্য আমি প্রথমে বিল অফ মেটেরিয়াল নিব। এখানে বিল অফ মেটেরিয়াল আমি এই অ্যাসেম্বলির জন্য নিব। আমি এখানে ওকে দিলে দেখুন এখানে একটা বিল অফ মেটেরিয়াল এসছে। তো এইখানে আমি যখন এটা সিলেক্ট করলে বাম দিকে দেখেন এখানে একটা অ্যারো দেখা যাচ্ছে। এই অ্যারোটাতে আমি ক্লিক করলে এখানে দেখেন এখানে যে আইকনগুলো দেখাচ্ছে প্রত্যেকটা পার্ট, কোনটা কি পার্ট আপনি যেটার উপরে নেবেন হভার করলে ওই পার্টটা দেখাবে, কোনটা কোন পার্ট এখানে দেখাবে। আপনি এখন দেখেন, এবার আমি যদি একদম লাস্টের যে পার্টটা আছে এইটার উপরে রাইট বাটন ক্লিক করে এখানে দেখেন যে এক্সক্লুড ফ্রম বোম, এটাতে যদি আমি ক্লিক করি তাহলে সে এটা দিয়ে আমি ওকে দিলে দেখেন যে আমি একটা পার্ট যেটা আমি এক্সক্লুড করেছি সেটা এখানে আর নাই। তো এখন আপনি যদি এমন হয় যে আপনাকে ওটা আবার আনতে হবে, সেক্ষেত্রে সেটা আপনি আনতে পারবেন। এই বাম দিকে দেখেন ড্রয়িং ভিউয়ের ভিতরে এই পার্টটা আমি সরিয়ে ফেলেছিলাম, এটাতে রাইট বাটন ক্লিক করলে দেখেন ইনক্লুড ইন বোম এই অপশনটা এনেবল হবে। এই অপশনটা আসার পর আমি দেওয়ার পরে দেখেন এই অপশনটা এখানে আবার চলে এসছে, এই পার্টটা আবার চলে এসছে এখানে। এখন আমি যদি সাব অ্যাসেম্বলি যেটা এটার উপরে রাইট বাটন ক্লিক করি, নিচে আরেকটা অপশন দেখতে পাবেন কম্পোনেন্ট অপশনে গেলে এখানে সাব অ্যাসেম্বলি যেটা আছে এটা আসলে ডকুমেন্ট নেম যেটা সেটার থেকে নিয়েছে, কনফিগারেশন নেম থেকেও নিতে পারে অথবা ইউজার স্পেসিফাইড, মানে আমি আমার ইচ্ছা মতো এখানে এটা সিলেক্ট করে দিতে পারি। তো আমি এখানে এটার নাম দিলাম আর্ম অ্যাসেম্বলি দিয়ে এখানে দেখেন যে আমি যদি চাইল্ড কম্পোনেন্ট যেটা শো হিডেন প্রমোট শো দিলে এখন যেখানে যেভাবে আছে সেভাবেই দেখাবে, আর সাব অ্যাসেম্বলির নামটা শুধু এই যে আর্ম অ্যাসেম্বলি দিলাম এটা চেঞ্জ হবে, আর হাইট দিলে এই চাইল্ড অপশনটা হাইট হয়ে যাবে। আর প্রমোট যদি দিই তাহলে এইখানে সব এক লাইনে দেখাবে। প্রমোট দিলে দেখেন কি হয়, এখানে সব এক লাইনে দেখাবে যদি আমি প্রমোট ইউজ করি। এভাবে আপনি সাব অ্যাসেম্বলিকে অন্য নামে আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন যদি আপনি চান। এরপরে দেখেন যে এখানে দেখেন যে হিং যেটা
এই কম্পোনেন্টের উপর আমি রাইট বাটন ক্লিক করে কম্পোনেন্ট অপশনে গেলে এখানে দেখেন নিচের দিকে কোয়ান্টিটি এখানে নান। এখন কোয়ান্টিটির এখানে আদার্স অপশন সেগুলো আসবে, কিন্তু সেটার জন্য আপনাকে কাস্টম প্রপার্টিতে যে আপনাকে এডিট করে ওই ডাটাগুলো ইনপুট দিয়ে দিতে হবে। ওই ডাটাগুলো ইনপুট দেওয়া থাকলে এখান থেকে আপনি যদি কোয়ান্টিটি দিয়ে দেন, সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে এখানে ওকে দিলে কোয়ান্টিটি এখানে অ্যাড হয়ে যাবে। তো যেহেতু এটা আমার করা নাই, সেই কারণে এখানে কোয়ান্টিটি নান দেখাচ্ছে। আরেকটা জিনিস দেখেন, আমি এইখানে বাম দিকের যেই আইকনগুলো দেখছেন, আমি এটার উপরে সিলেক্ট করলে নিচে দেখেন যে ড্রয়িংয়ের ভিতরে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে শো করছে কোনটা কি পার্ট। সো আপনি এখান থেকেও এটা আপনি বুঝতে পারবেন, অথবা আপনি যদি এখান থেকে যদি সিলেক্ট করেন তাহলে এটা অ্যাসেম্বলির ভিতরে এটা শো করছে যে অ্যাসেম্বলিতে এটা কোথায় আছে। আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি। এখানে দেখেন এইটারই আমি একটু আগে বিল অফ ম্যাটেরিয়াল করেছিলাম। এখন আমি অ্যাসেম্বল ফাইলের ভিতরে, এটা অ্যাসেম্বল ফাইল নট ড্রয়িং ফাইল, অ্যাসেম্বল ফাইলের ভিতরে আমি একটা বিল অফ ম্যাটেরিয়াল যদি অ্যাড করে আমি এখানে রেখে দিলাম। দেওয়ার পরে এখন আমি এইটা ড্রয়িং ফাইল যদি তৈরি করতে চাই, ড্রয়িং ফাইলের ভিতরে আমি বিল অফ ম্যাটেরিয়াল তৈরি করব। দেখেন এটা এই ক্ষেত্রে দেখেন আমি যখন এবার বিল অফ ম্যাটেরিয়ালটা এনেবল করতে গিয়েছি, এখানে কিন্তু উপরের অপশনটা একটু অন্যরকম, ক্রিয়েট নিউ টেবিল অর কপি এনেবল এক্সিস্টিং টেবিল। তো এই ডিফারেন্সটা কেন আসলো? আগে তো এটা আসে না। এটার কারণ হলো আপনি অ্যাসেম্বল ফাইলের ভিতরে একটা বিল অফ ম্যাটেরিয়াল আপনি তৈরি করে রেখেছেন। যে দেখেন এখানে অ্যাসেম্বল ফাইলের ভিতরে আপনি একটা বিল অফ ম্যাটেরিয়াল এখানে তৈরি করে রেখেছেন। ও যখন আপনি ড্রয়িং ফাইলের ভিতরে ড্রয়িং ফাইলের ভিতরে বিল অফ ম্যাটেরিয়াল তৈরি করতে যাচ্ছেন, তখন সে আপনাকে জিজ্ঞেস করছে যে অ্যাসেম্বলের ভিতরে যেই বিল অফ ম্যাটেরিয়াল আছে সেইটাকেই সে নিবে কিনা। এই যে কপি এক্সিস্টিং ফাইল দিলে সে আমাকে জিজ্ঞেস করছে যে ওইটাই সে নেবে কিনা। যদি আমি এটা লিঙ্কড করে ওকে দিই, তাহলে আমি যদি এখন অ্যাসেম্বলের ভিতরে যেই বিল অফ ম্যাটেরিয়ালটা নিয়েছি ওইখানে যদি আমি চেঞ্জ করি, এইখানে অটোমেটিকলি চেঞ্জ হবে। আমি চাইলে ওইটার এই যে লিঙ্কটা আমি যদি উঠিয়ে দিতে পারি, আবার এই দেখেন আমি লিঙ্কটা উঠিয়ে দিলে এখানে বলছে দ্য লিঙ্ক ক্যান বি রিস্টোর্ড, মানে আপনি আবার এটা রিস্টোর করতে পারবেন না। সো লিঙ্কটা যদি আপনি ব্রেক করতে চান, করার আগে চিন্তা ভাবনা করে করতে হবে। এভাবে বিল অফ ম্যাটেরিয়ালের উপরে অনেক কন্ট্রোল আপনি রাখতে পারবেন যদি আপনি চান, এবং সামনে আরও অ্যাডভান্স সেকশনে আপনাদেরকে দেখাবো বিল অফ ম্যাটেরিয়ালের মাধ্যমে, কাস্টম প্রপার্টি ইউজের মাধ্যমে কীভাবে বিল অফ ম্যাটেরিয়ালের উপরে আরও বেশি কন্ট্রোল রাখতে পারবেন। সলিডওয়ার্কসের ভিতরে এই ড্রয়িং ফাইলের মধ্যে যদি আপনি বেলুন ইউজ করতে চান, সেক্ষেত্রে বেলুন আপনি দুইভাবে ইউজ করতে পারবেন। একটা হলো অটো বেলুন, আর একটা হলো নর্মাল বেলুন ম্যানুয়ালটা আমি আপনাদেরকে আগে দেখাচ্ছি। এবং এটা ইউজ করার ফলে আপনি সহজেই কোন পার্টটা কী সেটা সহজেই আপনি বুঝতে পারবেন। ড্রয়িং ফাইল থেকে বেলুন পাবেন এখান থেকে। এটা হলো আমি ম্যানুয়ালি অ্যাড করছি। এখানে উপরে যে তিনটা আইটেম আছে, এই তিনটা আইটেমের জন্য এই তিনটা বেলুন তৈরি হবে। আমি যখন যে পার্টটাতে সিলেক্ট করব কোনটা কি নাম, সেটা সে অটোমেটিকলি সেই নামের এগেনস্টে সেই আইটেম নাম্বারটা সে সিলেক্ট করে নিয়েছে। আর এখন আমি যদি যে কোনো একটা আইটেম সিলেক্ট করি, এখানে দেখেন বাম দিকে বেলুন সেটিং এসছে। বেলুনটা কী টাইপের বেলুন হবে, আমি যদি ট্রায়াঙ্গেল দিই তাহলে ট্রায়াঙ্গুলার হবে, এবং সাইজ যদি 1 ক্যারেক্টার দিই 1 ক্যারেক্টার হবে, 2 ক্যারেক্টার দিলে 2 ক্যারেক্টার হবে। এটা মানে সোজা কথা যে এখানে বেলুনের যেসব সেটিংগুলো আছে এগুলো আপনি পাবেন। এরপরে এখানে কোয়ান্টিটি কয়টা সেটা আপনি এখান থেকে পাবেন। এইটা এখানে নিউমেরিক্যাল ভ্যালুর সাথে এটা কানেক্টেড। এভাবে বেলুন ম্যানুয়ালি আপনি অ্যাড করতে পারবেন। এখন আপনি যদি মনে করেন যে আপনি এখানে অটোমেটিক একবারে আপনার সব বেলুনগুলো এখানে অ্যাড হয়ে যাবে, সেটাও আপনি করতে পারবেন। সেটা করতে গেলে এখানে আমি ফার্স্টে বেলুনগুলো আমি ডিলিট করে দিচ্ছি। অটো বেলুন অপশনটা এখান থেকে পাবেন। অটো বেলুন অপশনটা আমি এনেবল করার পরে
আমি এখানে আমার ড্রয়িংটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করলে দেখেন অটো বেলুনটা একসাথে 3টা শো করছে। আর বেলুন লেআউটটা কেমন হবে, এখানে বিভিন্ন রকম লেআউট আছে, আপনি যেরকম লেআউট চাবেন সেরকম লেআউট এখানে হবে। আর এখানে স্টাইল দেখেন, এখানে আপনি যদি আগে কোনো বেলুন স্টাইল সেভ করে থাকেন সেটা আপনি রিইউজ করতে পারবেন এখান থেকে। এরপর এখানে আগের মতোই বেলুন সেটিং এবং আগের মতোই সব নর্মাল যে সেটিংগুলো সেইগুলো এখানে আপনি পাবেন। এটা আমি ওকে দেওয়ার পরে আমি চাইলে এটা এইভাবে আমি চেঞ্জ করতে পারবো একটা একটা করে। আর যদি সবগুলো একসাথে চেঞ্জ করতে চাই সবগুলো একসাথে ধরে আমি চেঞ্জ করতে পারবো। সলিডওয়ার্কসের মধ্যে আপনি যখন একটা ড্রয়িং ফাইলের ভিতরে কাজ করবেন, তো সেটা করতে গেলে আপনাকে একটা নির্দিষ্ট টেমপ্লেট ইউজ করতে হবে। এক একটা কোম্পানির জন্য এই টেমপ্লেটটা এক এক রকম হয়, এটা প্রত্যেকটা কোম্পানির টেমপ্লেট ইউনিক হয়, একটার সাথে আরেকটার মেলে না। প্রত্যেকটা কোম্পানি ড্রয়িং করার সময় আগে একটা টেমপ্লেট তৈরি করে নেয়, তারপরে যে কোনো ড্রয়িংয়ের জন্য সেম টেমপ্লেটটা ইউজ করে। তো এখানে আমি আপনাদেরকে ওইটাই দেখাবো যে একটা টেমপ্লেট কীভাবে তৈরি করবেন এবং কীভাবে রিইউজ করবেন। এখানে দেখেন যে আমি যদি কিছু চেঞ্জ করি, যে আমি এই ড্রয়িংটা অফ করে দিচ্ছি, আমি একটা নতুন ড্রয়িংয়ে ঢুকছি। নতুন আমি যে ড্রয়িংটাতে ঢুকলাম, আমি যদি এই ড্রয়িংয়ে কিছু জিনিস আমি চেঞ্জ করি, যেমন অ্যানোটেশনের ফন্টের যে সাইজ, সেই সাইজটা যদি আমি এখান থেকে চেঞ্জ করে দিতে চাই, এবং এটা যে ইউনিটে আছে MMGS আছে, আমি IPS এ ট্রান্সফার করে দিলাম। আমি আরও অনেক কিছু আমি চেঞ্জ করতে পারবো, আমি টেমপ্লেট টাইটেল ব্লক চেঞ্জ করতে পারবো, অনেক কিছু চেঞ্জ করতে পারবো। তো আমি সব কিছু চেঞ্জ করার পরে আমি এটা কীভাবে সেভ করব সেটা দেখেন। সেভ অ্যাসে গেলাম, যে ড্রয়িং টেমপ্লেটে যে এটা সরাসরি টেমপ্লেট ফোল্ডারের মধ্যে ঢুকেছে। তো আমি এইখানে এটার নাম দিলাম নিউ ওয়ান, দিয়ে আমি সেভ দিলাম। তারপর আমি যদি এবার আবার নতুন একটা ফাইল খুলতে চাই, দেখেন নিউ ওয়ান এখানে অটোমেটিকলি অ্যাড হয়ে গিয়েছে। আর এখানে আরেকটা অপশন আমি আপনাদেরকে দেখাবো, যে আপনি কিভাবে একটা ড্রয়িং আপনি যে এখানে যেই টেমপ্লেটটা আছে, এই টেমপ্লেটটা সাপোজ আপনি কিছু জিনিস চেঞ্জ করার পরে আপনি এটা সেভ করবেন, কিন্তু টেমপ্লেট ফোল্ডারে না, এখানে অলরেডি টেমপ্লেট ফোল্ডারে আছে, কিন্তু এটা আপনি টেমপ্লেট ফোল্ডারে আপনি করতে চাচ্ছেন না। সেই ক্ষেত্রে আপনি মনে করলেন যে আমি লাইব্রেরিসের ভিতরে আমি এই জায়গাটায় আমি সেভ করব। তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনি ড্রয়িং টেমপ্লেট দিয়ে আমি এখানে নিউ 2 দিলাম, দিয়ে নিউ 2 দিয়ে আমি এটা সেভ করব লাইব্রেরির ভিতরে, ডকুমেন্টসের ভিতরে। আমি ডকুমেন্টসের ভিতরে যে নিউ 2টা আমি সেভ করার পর আমি এটা অফ করে দিলাম। কিন্তু আমি যখন একটা ওপেন করব, দেখেন এখানে নিউ 2 কিন্তু এখানে আসে নাই। তাহলে নিউ 2-র জন্য যে আপনি যে অন্য যেখানে টেমপ্লেটটা সেভ করেছেন সেই পাথটা আমাকে দেখিয়ে দিতে হবে। সেটার জন্য আমি এখানে অপশনের ভিতরে ফাইল লোকেশনের ভিতরে যে ডকুমেন্ট টেমপ্লেট, যেটা এই ডকুমেন্ট টেমপ্লেটের ভিতরে যে আমি অ্যাড অপশনে যে আমাকে এখানে যে লাইব্রেরির ভিতরে যে ডকুমেন্টস, সেই লোকেশনটা আমাকে দেখিয়ে দিতে হবে। এবার দেখেন আমি যদি একটা নতুন ফাইল ওপেন করি, নতুন একটা পাথ এখানে দেখেন, এখানে নতুন একটা পাথ ডকুমেন্টের ভিতরে যেটা আমি নিউ 2 যেটা করেছি সেইটা আপনি এখান থেকে পাবেন। তার মানে নতুন একটা টেমপ্লেট আপনি অন্য লোকেশনে দিয়ে রাখতে পারেন, তবে লোকেশনটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আপনি এখানে নোটের মাধ্যমে কিভাবে আপনি একটা টেক্সট অ্যাড করবেন সেটা আপনারা দেখেছেন। এখন দেখেন যে কীভাবে লিনিয়ার এবং সার্কুলার টেক্সট তৈরি করবেন,
সেটা পাবেন এইখানে। দেখেন দুইটা অপশন আছে, লিনিয়ার নোট প্যাটার্ন, সার্কুলার নোট প্যাটার্ন। এটা স্কেচের ভিতরে যে লিনিয়ার প্যাটার্ন ও সার্কুলার প্যাটার্ন দেখেছেন অনেকটা ওই টাইপেরই। এখানে লিনিয়ার নোট প্যাটার্নটা আমি যদি এনেবল করি, এখানে ডিরেকশন আছে এক্স এবং ডিস্টেন্স আমি কতটুকু দিতে চাই সেটা এখানে আছে। এরপরে কোনটা আমি প্যাটার্ন করতে চাই সেটা আমি দিলাম, দিয়ে আমি এখানে ডিস্টেন্সটা আমি 1 ইঞ্চি দিলাম, দিয়ে আমি যদি 4টা দিই তাহলে দেখেন এটা লিনিয়ার নোট প্যাটার্নটা এখানে হয়ে গিয়েছে। আর এখানে সার্কুলার নোট প্যাটার্ন যেটা, সেটার জন্য আমাকে আগে আমি নোটটা সিলেক্ট করলাম, করার পরে এখানে সে অ্যাঙ্কর পয়েন্ট যেটা সেটা নিচ্ছে। আমি যদি আগেই ডিরেকশন এখানে একটা আছে ডিরেকশন দিয়ে দিতাম তাহলে সেই অ্যাঙ্কর পয়েন্টটা নিত না, যেহেতু আমি কোনো ডিরেকশন দিই নাই, সার্কুলার কোনো ডিরেকশনটা দিই নাই, এর কারণে সে অটোমেটিকলি অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করেছে। তো এখানে আমি দেওয়ার পরে আমি যদি প্যাটার্নের পরিমাণ বাড়িয়ে ওকে দিই, দেখেন এটা কীভাবে সার্কুলার প্যাটার্ন হয়ে গেল। তো এইভাবে আপনি লিনিয়ার এবং সার্কুলার প্যাটার্ন আপনি ইউজ করতে পারবেন।